আজকে যে তিনটে গল্প নিয়ে এসেছি সেই তিনটে গল্প হচ্ছে দ্য রিজন ওয়াই অ্যাটলিস্ট আমি ভূতের গল্পতে ইন্টারেস্টেড হয়েছি, বা গল্প বলাতে ইন্টারেস্টেড হয়েছি, বা বলতে পারো আম, যতটুকু স্টোরি টেলিং আমি শিখেছি এই গল্পগুলোর খুব একটা বড় পার্ট আছে। হ্যাঁ, এগুলো সব আমার ছোটবেলার গল্প। তো তোমরা মানে দুটো গল্প আমার ছোটবেলার গল্প। আম, এখন গল্প যে কতটা সত্যি কতটা মিথ্যে আই ডোন্ট নো, কারণ যারা বলেছেন তারা কেউই আর এখন নেই। বাট আই ট্রুলি বিলিভ দ্যাট গল্পগুলো সত্যি। হ্যাঁ, গল্পগুলো কিন্তু খুব মজার গল্প, মানে মজার ইন দ্য সেন্স অ্যাডভেঞ্চার আছে, একটা তার মধ্যে তোমরা একটু নিজেদের চাইল্ডহুড খুঁজে পাবে, এরকম গল্প। আর আরেকটা যে গল্প আছে সেটা আমি আমার এক বন্ধুর পার্টিতে গেছিলাম, সেখানে একজনের কাছে শুনেছিলাম, ওটা আমার খুব অ্যাডভেঞ্চারাস লেগেছিল। সেই বলে আমি শুরু করছি। আমার প্রথম গল্পটা আমি আমার বাবাকে নিয়ে বলবো। আম, তো বেসিক্যালি এই গল্পটা হয়েছে রাজশাহীতে। তোমরা জানো রাজশাহী হচ্ছে বাংলাদেশে এখন ইস্ট ইস্ট বেঙ্গল, বা যেটা বাংলাদেশ, সেখানে মুর্শিদাবাদের খুব কাছে রাজশাহী, রাইট? অনেকটা তোমার প্রিয়দর্শিনীর বাড়ির কাছে, মানে নদীর এপার ওপার অলমোস্ট। কারণ মুর্শিদাবাদে আমাদের রাজশাহী থেকে যখন ওরা চলে আসে তখন অনেক জমি আম, ইয়ে হয়েছিল, মানে ওখানকার জমি দিয়ে এখানকার জমি নেওয়া হয়েছিল। তো আমি মুর্শিদাবাদ সেইভাবে চিনি, ইন দ্য সেন্স আমার তাই হচ্ছে মুর্শিদাবাদের মেমোরিজ। যাই হোক, এই গল্পটা রাজশাহীতে। আমার বাবা তখনও ধুতি পরতে শেখেননি, তখনও তিনি হাফ প্যান্টে আছেন, তো বুঝতেই পারছো তার বয়সটা তখন আজ কি নয়। হুম। আম, তো একজন আমার বাবার খুব বড় বন্ধু ছিলেন। বন্ধু বলতে পারো, বড় দাদা বলতে পারো, মেন্টর বলতে পারো। বাবার সাথে ওনার বয়সের বেশ তফাৎ ছিল, প্রায় 8-9 বছরের ডিফারেন্স ছিল। ওনাকে হয়তো তোমরা অনেকে চিনবে। উনি সিনেমা করতেন, অ্যাক্টিং করতেন। আম, ওনার নাম হচ্ছে অভি ভট্টাচার্য। বাংলা এবং হিন্দি দুরকমই সিনেমা করেছেন। আমি জানি না তোমরা সবাই দেখেছো কি না ওনাকে কেউ, বাট উনি বেশ অনেকগুলো হিন্দি বাংলা সিনেমা করেছেন। অভি ভট্টাচার্য ওনার নাম ছিল, অভি ভট্টাচার্য। উনি আমার বড় পিসির দেওর ছিলেন। তো আমার বাবার সাথে যদিও বয়সের একটা ডিফারেন্স ছিল, কিন্তু আমার বাবার সাথে, মানে আমার বাবার খুব কাছের লোক ছিলেন অভিজিৎ। আর আম, মানে বাবা যখন বড় হচ্ছে তখন বলতে পারো গাইডেন্স বা মেন্টর হিসাবে উনি অভিজিৎকে খুব মানতেন, মানে সব কিছু করতেন ওনার সাথে। আর অভিজেঠু মানুষ হয়েছেন তোমার রাজশাহীতে এবং গয়াতে, কারণ ওনার বাবা, মানে ওনার মা খুব কম বয়সে মারা গেছিল। সেই জন্য ওনার দিদিমা ওনাকে বছর 7 বছর ওখানে ওনার যখন বয়স তখন উনি ওনাকে গয়াতে নিয়ে গেছিলেন, কারণ ওনার বাবা সেকেন্ড টাইম বিয়ে করেন। তো দিদিমার মনে হয়েছিল হয়তো সৎ মা দেখবে কি দেখবে না, সেই জন্য উনি ওনার মেয়ের একমাত্র ছেলেকে গয়াতে মানুষ করেছেন। তো অভিজেঠু মোটামুটি রাজশাহী আর গয়ার মধ্যে মানুষ হয়েছিলেন, সেই জন্য ওনার বাংলা এবং হিন্দি দুটোতেই খুব ভালো দখল ছিল। সেই জন্য ওনার কোনো কথা বলাতে কোনো অ্যাকসেন্ট ছিল না। যাই হোক, এটা হচ্ছে একটা সময় যখন অভিজিৎ রাজশাহীতে এসেছেন। দেখা করতে আসতেন উনি বাবা জ্যাঠা কাকাদের সাথে, প্লাস আমার বাবাদের সাথে সব, মানে দেখা করতে আসতেন। আর ওনাদের ছিল হচ্ছে, কালকে যেরকম ইন্দ্রাণী গল্প বলছিল, মাছ ধরার শখ। এটা আমাদের সকলের ছিল, মানে আমি ছোটবেলায় প্রচুর মাছ ধরতাম, ইন দ্য সেন্স লাইক আমাদের বাড়িতে পুকুর ছিল, আর বাবা কাকা জ্যাঠা আমাদেরকে মাছ ধরা শিখিয়েছিল। সত্যি কথা বলবো, আমার কিন্তু মাছ ধরায় ভীষণ বোরিং লাগতো। এতক্ষণ বসে থাকতে হবে ছিপ হাতে করে, মানে আমার ওই ছিপটা তৈরি করা, ওই ইয়েটা লাগানো, সেগুলো খুব ভালো লাগতো। বাট আদারওয়াইজ আমি মাছ ধরার খুব একটা পক্ষপাতী ছিলাম না। যাই হোক, আমার বাবার ফেভারিট হবি ছিল মাছ ধরা। আর অভিজেঠু আর বাবা ঘন্টার পর ঘন্টা মাছ ধরতে যেত। আর ওদের একটা কি ছিল যে ওরা রাজশাহীতে না, রাজশাহীতে তো পদ্মা নদী আছে, ওখানে যাবে না ওরা, খাল বিল কোথায় অন্য অন্য জায়গায় এরকম মাছ ধরতে যেত। আর মাছ ধরতে যেতে হচ্ছে দুপুরবেলার পরে গড়িয়ে বিকেলবেলা যাবে, বিকেলবেলা থেকে সন্ধে হয়ে যেত বাড়ি ফিরতে ফিরতে। এবং অবভিয়াসলি বাড়িতে সেই নিয়ে প্রচুর ঝামেলা হতো, এত দেরি করে ফিরছে, তখন তো আর রাস্তায় এত লাইট টাইট ছিল না। তো
কোথাও থেকে একটা সাইকেল জোগাড় করেছিল দুজনে করে, ওরকম ছিপ টিপ নিয়ে তোমার কি বলে ওটাকে, তোমার ওই যে ছিপের আগে যে ইয়ে লাগাতে হয় সেগুলো টেগুলো নিয়ে মাছ ধরতে গেছে। এবার মাছ ধরতে গিয়ে সেদিনকে বড্ড দেরি করে ফেলেছে, মানে অন্যান্য দিন একটু সন্ধে সন্ধে ফিরে আসে, সেদিনকে বেশি একটু বেশি সন্ধে হয়ে গেছে, মানে ধরো প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে, কারোর হাতে ঘড়ি নেই। তো আমি আন্দাজে বলছি, যেরকম বাবা গল্প বলেছে, আন্দাজে এরকম 8টা সাড়ে 8টা হয়ে গেছে, সাইকেলে করে ফিরছে। মানে বেশ অনেকটা আসতে হবে, এসে তারপরে একটা ধানি জমির মধ্যে একটা আলের ওপর দিয়ে আসতে হবে, এসে তারপরে শহরে ঢুকবে, মানে এরা শহরের বাইরে বেরিয়ে গেছে। আম, তো আমি এখন কোনো কমেন্টস দেখছি না, পরে দেখে তোমাদেরকে বলবো। তো যাই হোক, আসছে এরকম দুজনে কথা বলতে বলতে আসছে, কি কথা বলতে বলতে আসছে যে বাড়িতে ঢুকবে কি করে। হ্যাঁ, এবার বাড়ির যে বাইরের দিকে ঘর বৈঠকখানা যাকে বলে এবং অফিস, সেখানে তো আমার ঠাকুর দাদা বসে থাকেন। বাবা খুব ভালো করে জানে, অভিজিৎও খুব ভালো করে জানে যে ঠাকুর দাদাকে পেরিয়ে বাড়িতে ঢোকা উইল বি ভেরি ডিফিকাল্ট। এবং উনি যদি জানতে পারেন যে এরা এত দেরি করে বাইরে বাইরে আছে, তো দুজনেই মার খাবে তখন, মানে কোনো বাদ বিচার ছিল না তুমি কোন বাড়ির ছেলে বা সামথিং লাইক দ্যাট, তোমাকে মারবে না এরকম কোনো কথা নেই। তো কথা বলতে বলতে আসছে যে কি করবি। অভিজেঠু বাবাকে বলছে যে বৌদি বাড়িতে আছে, মানে আমার বড় পিসি বাড়িতে আছে, তুই খিড়কির দরজা দিয়ে টপকে ভেতরে ঢুকবি, ঢুকে দরজা খুলে দিবি, যদি কেউ জানতে পারে বৌদিকে বলে আমরা ঠিক করে নেব, মানে এইসব জল্পনা কল্পনা করতে করতে সাইকেলে আসছে। এবার সাইকেলে, এখন সাইকেল অনেক রকম হয়ে গেছিল, তখন সাইকেল কিরকম ছিল, সাইকেলে আলো ছিল কার্বাইডের আলো ছিল। এবার আমি কার্বাইডের আলোটা তোমাদেরকে এক্সপ্লেন করছি না, তোমরা যদি চাও একটু গুগল করে নিতে পারো, বাট কার্বাইড হচ্ছে একটা বেসিক্যালি একটা পার্টিকুলার তোমার গ্যাসের সঙ্গে আম, মিলিয়ে, জলের সাথে মিলিয়ে একটা গ্যাস মতন হয়, তার থেকে লাইট হয় বেসিক্যালি। ক্যালসিয়াম কার্বাইডের সাথে জল মেশালে কার্বাইড হয়, বেসিক বলে দিচ্ছি। হ্যাঁ, এবার কার্বাইডের আলো বেশিক্ষণ থাকে না, সেই জন্য ওরা আলোটা জ্বালাচ্ছিলই না, যা অ্যাম্বিয়েন্ট আলো ছিল তাই দিয়ে যাচ্ছে, এবার জানাশোনা রাস্তা দিয়ে যাচ্ছে। এবার আলের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ আমার বাবা খুব চিৎকার করতে শুরু করে দিয়েছে, ভয় পেয়ে প্রচন্ড ভূত ভূত করে চিৎকার করতে শুরু করে দিয়েছে, দিয়ে এরকম অভিজিৎকে ধরেছিল তো পেছনে বসে, সাইকেলের ওই ক্যারিয়ারে বসেছিল, বসে অভিজিৎকে এরকম ধরেছে, ধরে যাচ্ছে যে ভূত ভূত ভূত, অভিরা ভূত 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 করে চিৎকার করতে শুরু করেছে। মানে অভিজিৎ বাবাকে বলছে যে আরে চিৎকার করিস না, চিৎকার করিস না, এরকম নাড়াস না, সাইকেল এরকম নাড়াস না, পড়ে যাবি সাইকেল থেকে, আমিও পড়ে যাবো, তুইও পড়ে যাবি। তো বলছে তোমার ভয় লাগছে না। এবার উনি তো দাদা, উনি তো আর আমার বাবাকে বলতে পারছেন না ভয় লাগছে না, কিন্তু ওনারও তো ভয় লাগছে, কারণ উনি তো সবার আগে দেখেছেন। এবার অন্য দিক থেকে একটা সাইকেল আসছে, সেই সাইকেলে ওরা কিচ্ছু দেখতে পাচ্ছে না, মানে সাইকেলটা দেখছে আসছে, কিন্তু সাইকেলের ওপরে কিছু নেই, বেশ খানিকটা ওপরে একটা সাদা মতন কিছু একটা দেখতে পাচ্ছে, যার শুধু এই জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর কিছু দেখা যাচ্ছে না সেখানে সাইকেলের, মানে যে সাইকেল চালাচ্ছে তাকেই দেখা যাচ্ছে না। এবার নিজেদের মনে ওরা, মানে আমার বাবা তো তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়ে এখন সব গল্প মনে পড়তে শুরু করেছে। এবার মাছ ধরতে গিয়ে মাছ নিয়ে ফিরছিল, তখন বলছে যে অভিদা মাছগুলো ফেলে দাও, মাছগুলো ফেলে দাও, এটা মেছো ভূত। অভিজেঠু বাবাকে বলছে তুই কি পাগল হয়ে গেছিস, মেছো ভূত কি সাইকেল নিয়ে আসবে? হ্যাঁ, মেছো ভূত তো গাছে থাকে। মা বলছে না না, হয়তো সাইকেল নিয়ে আসছে, মানে এরকম ধরনের কথাবার্তা হচ্ছে। আমার আমার বাবা তো মেঘুজিকে এমন জাপটে ধরেছে যে উনি সাইকেল চালাতে পারছেন না, উনি বলছেন আরে আমার ধুতি খুলে যাবে, এরকম করিস না, ছেড়ে দে ছেড়ে দে, আমাকে আমাকে ঠিক করে চালাতে দে। এবার উনিও ভয় পাচ্ছেন, আর সেই জিনিসটা যাই আসছে সাইকেলে করে সেটা ওদের কাছাকাছি চলে আসছে, মানে তারও সেও দাঁড়াচ্ছে না, এরাও দাঁড়াচ্ছে না, এই করতে করতে আমার মনে হচ্ছে যে অভিজিৎ, মানে বাবা তো চোখ বন্ধ করে ফেলেছে বললো, বাবার মনে হচ্ছে যে অভিজিৎও চোখ বন্ধ করে ফেলেছিলেন ভয়ের চোটে, তো ওনার তখন কত বয়স, 15-16 হবে, চোখ বন্ধ করে ফেলেছেন, চোখ বন্ধ করে ফেলে যা হয় হবে বলে ধারাম করে ওই অন্য সাইকেলটার সাথে ধাক্কা লেগেছে। আলের রাস্তা তোমরা নিশ্চয়ই জানো, ছোট হয়, খুব বেশি বড় হয় না, মানে বেসিক ট্রাফিক, ওখানে একটা সাইকেল গেলে আর একজনকে দাঁড়াতে হয়, এইরকম চওড়া হয়, মানে আলের বেশি চওড়া হয় না। ধারাম করে হয়েছে, মানে দুজনের, মানে দুটো সাইকেলের ধারাম লেগেছে, এবার এদিকে ওদিকে পড়ে গেছে, এরা তো
দুজন পড়ে গেছে, পড়ে গিয়ে দুজনে থ্যাঙ্কফুলি তখন তোমার মানে চাষ হয়ে গেছে, মানে ধান তোলা হয়ে গেছে, সেই জন্য কাদা আছে কিন্তু জলা জমি নয়, মানে এমন নয় জলের মধ্যে পড়েছে, ঠিক আছে। এবার কাটার মানে ধান কাটার পরে যেটা বাকি থাকে তা সেইগুলোর ওপরে পড়েছে, গায়ে তো লেগেছে। সবার আগে সাইকেলটাকে ঠিক করছে, কারণ যার কাছ থেকে সাইকেল নিয়েছে তাকে তো ফেরত দিতে হবে, একেবারেতে লেট, তারপরে যদি সাইকেল ভেঙে যায় তাহলে তো হয়ে গেল, ব্যাস সব শেষ। এবার মানে কোনো মতে উঠেছে, এবার ওঠার পরে এবার এরা পড়েছে আলের একদিকে, ও পড়েছে আলে মানে যে আসছিল সে পড়েছে অন্যদিকে, হ্যাঁ। ওঠার পরে ওরকম এরকম আলের থেকে উপরে উঠে আমার বাবা বলছে আমি দেখছি যে একটা সাদা মতো কি একটা যেন উঠে আসছে, আমি তো আরো মানে আরো ভয় পেয়ে যাচ্ছে, যে আবার অভিজিৎকে জড়িয়ে ধরতে মানে এরকম চেপে ধরতে চাইছে, অভিজিৎ বলে, "এই, তুই ছাড় আমাকে, দেখতে দে আমাকে সাইকেলটা কিরকম হয়েছে।" এবার হয়েছে কি, ওইদিকে যে সাদা মতো জিনিসটা আসছিল সেই সাদা মতো জিনিসটা হঠাৎ বাঙাল ভাষায় গালাগালি শুরু করেছে। এবার আমার বাঙাল ভাষা অতটা ভালো না, তো আমি যা যেটুকু চেষ্টা করব তোমরা মাইন্ড করো না। বাঙাল ভাষা সে বলছে পোলা পানরা কেমনে হয়ে গেছে, ফেলে দিল আমারে, এরকম একটা কিছু বলছে যে আমাকে ফেলে দিল, মানে কোনো এদের শিক্ষা দীক্ষা নেই, মানে চাষাভুষো লোকজন এরকম করে চিৎকার চেঁচামেচি, মানে তখন ওরা ভাবছে যে মেছো ভূত বাঙাল ভাষায় কথা বলছে, হ্যাঁ, এ কি এত জোরে জোরে কথা বলছে, ওর কি কোনো ভয় নেই। যে এরকম ধরনের চিন্তা যে লোকের আসতে পারে সেটা আমার বাবাকে না দেখলে তোমরা ভাবতে পারতে না। এবার ও তো মানে অবভিয়াসলি বুঝতেই পারছো যে লোক ওটা ওটা মেছো ভূত ছিল না, সে উঠে এসছে, উঠে এসে বলছে এই তোরা কারা, কোত্থেকে আসছিস, কোন পাড়ার তোরা। আর এরা উঠে দাঁড়িয়ে বলছে এই তুমি কোন পাড়া, তুমি কে, তুমি এরকম এরকম তুমি তুমি শুরু হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু ভয় লাগছে, তাকে দেখা যাচ্ছে না, তার শুধু মুখের এইখানটা সাদা দেখা যাচ্ছে, তার চোখের জায়গায় গর্ত, মানে একটা অদ্ভুত একটা সিনারিও, কোনো লাইট নেই রাস্তার, অল্প অল্প করে কার্বাইড জ্বলছে তার মধ্যে, মানে এটা মানে এটা বিভৎস জিনিস, কিন্তু সাহসেও কেউ মানে পেছন করতে পারছে না, এদিকে আলের পাশে দাঁড়িয়ে আছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এটা অদ্ভুত একটা জিনিস হচ্ছে। এবার যে কথা বলছিল সে এরকম করে একটা কিছু তুলেছে, তখন দেখছে এটা মানুষ, তখন অভি বলছে আরে বিরুদা তুমি, বলছে ওকে অভি, তুই আমাকে ফেলে দিলি কেন, বলছে তুমি এরকম কি, কোথা কে আসছো। বিরুদা বিরুদা হচ্ছে ওদের ওখানে যাত্রার লোক, মানে অ্যাক্টিং এর ওনার অনেক শখ ছিল, তো অভি জেঠু বিরুদাকে খুব ভালো করে চিনতো। এবার বিরুদা যাচ্ছে যাত্রা করতে, ওনার যাত্রা শুরু বোধহয় 8:30-9টা থেকে, কিন্তু উনি বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন, তো বাড়ি থেকে উনি মেকআপ করে যাচ্ছেন যাত্রা করতে। ব্যাপার হচ্ছে উনি ভূতের পাঠ করছিলেন, তো একটা কালো জামা কাপড় পরেছেন, তার উপরে ওই চক্খড়ি দিয়ে তোমার স্কেলিটন আঁকা হয়েছে। এবার অত দূরে কার্বাইডের আলোয় অন্ধকার রাত্রিরে সাইকেলের ওপরে ওনাকে দেখা যাচ্ছে না, ওনার ওই চক্খড়ি মুখটা দেখা গেছে আর চোখের জায়গায় গোল গর্ত, মানে উনি বেশ ভালো একটা ভূত সেজে যাচ্ছিলেন। এইটা ছিল বাবার আর অভিজেঠুর মেছো ভূতের গল্প। তো যাই হোক, সে তো হলো, ওদের ধরে প্রাণ এলো, তারপরে সাইকেলটাকে তুলে একজন যাত্রা করতে গেল আর দুজনে বাড়িতে ফিরলো। সেদিনকে রাত্রিরে মার খেয়েছিল কিনা বাবা আমাকে বলেনি, হয়তো খেয়েছিল হয়তো খাইনি। কেমন লাগলো তোমাদের গল্পটা? আহ, ও থ্যাংক ইউ প্রিয়দর্শিনী, এই তো। আচ্ছা উর্মিদি জানেন অভি ভট্টাচার্যকে, আচ্ছা ইন্দ্রাণীও জানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তুমি ঠিক বলেছো। হ্যাঁ মাছ ধরতে গেলে মেডিটেশন হয়, কিন্তু আমি যখন মাছ ধরতে শিখেছি আমার তখন বয়স খুব কম, আমার খুব মেজাজ গরম হয়ে যেত, কোনো কথা বলা যাবে না, একদম মুখ বন্ধ করে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। উফ বাবা, মশা কামড়াচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আমি একদম পছন্দ করতাম না, হ্যাঁ বসি ঠিক বলেছো। উফ, সাংঘাতিক ইনসিডেন্ট, হ্যাঁ সৌম্য, সাংঘাতিক ইনসিডেন্ট। ভাল লাগলো গল্পটা তোমাদের? দোস্তি, আচ্ছা আমি এটা দেখিনি, ওকে, গুড।
যাই হোক, আমি আমার মানে আমার খুব কাছের মানুষ ছিলেন, মানে ইন দ্য সেন্স আমি যতটুকু ওনাকে দেখেছি যে আমার ছোট বয়সে। আমি তো ওনাকে সিনেমা আর্টিস্ট হিসাবে দেখতাম না, তখন তো আমি এইসব সিনেমা করেছেন আমি জানতামও না, আমি পরে জানতে পেরেছি। আমি ওনাকে বাবার মেন্টর বা আমার জেঠু হিসাবে জানতাম। 1 নম্বর চলছে। সে তোমাদের কিউট গল্প বলে দিয়েছি। হ্যাঁ, মাছ ধরার সাবজেক্টটা খুব কষ্টের, ঠিক কথা বলছি তোমাকে। আম, এরপরে যাচ্ছি নেক্সট গল্পটা। নেক্সট গল্পটা কিন্তু অ্যাডভেঞ্চারাস গল্প। আমার হেভি লেগেছে অ্যাডভেঞ্চারের গল্প, তোমাদের কেমন লাগবে আমি জানি না, বাট আমার মনে হয় ভালো লাগবে। আমি অনেক কষ্ট টষ্ট করেছি, একটু দাঁড়াও, গল্পটা বার করতে হবে, নাহলে বলতে পারবো না। ওকে, নেক্সট গল্প। ভয় পেতে চাও? আচ্ছা, দেখি পরের গল্পতে তোমাদের ভয় পাওয়াতে পারি কিনা। রেডি? ওকে। তো আমার এখানে মানে আমার কলেজের আমার কলেজের বেশ কয়েকজন বন্ধু দিল্লিতে থাকে, বুঝেছো? আমি তাদের সাথে ক্লাস 11 থেকে পড়াশোনা করেছি, মানে ধরো সেই 16 বছর বয়স থেকে তাদের সাথে আমার আলাপ। তারপরে তাদের যাই জীবন যেরকমই গেছে, তো আমরা প্রায় এত বছর একসাথে আছি, এবং সবাই কলকাতার, কিন্তু তারা আস্তে আস্তে দিল্লিতে এসে এসে থাকে, মানে বা তারা দিল্লিতে এসে বসবাস করছে। তো ওরকমই একজন কলেজের বন্ধু। আম, ওর ও মাঝখানে মাঝখানে কেন, ও এখনো ও সেভ দ্য টাইগার্স যে একটা প্রজেক্ট আছে, কনজারভেশন অফ বেঙ্গল টাইগার্স, আমাদের দেশের টাইগার্সদের জন্যে ও অনেক কাজ করেছে, অনেক বছর ধরে কাজ করেছে, এবং অনেক বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছে। ওর প্রচুর কন্ট্যাক্টস আছে। আম, তারা হচ্ছে তোমার সেভ দ্য টাইগার্স প্রজেক্টে যারা কাজ করেন, ফরেস্ট ওয়াইল্ড লাইফে যারা কাজ করেন, এবং এরা ফটোগ্রাফার্স, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার্স, প্লাস এরা ট্যুরিজমও করেন, মানে তোমাদেরকে জঙ্গলে যে যারা নিয়ে যান গাইড ফাইড, এরা সমস্ত এরকম ধরনের কাজ করেন, যাতে মানে সংরক্ষণের কাজ করেন ফরেস্টের, প্লাস ধরো সেভ দ্য টাইগারের যে হোল প্রজেক্টটা দেখাশোনার জন্য অনেক ভলেন্টিয়ার লাগে। তো ও এরকম খুব বন বাজারে ঘুরতেও ভালোবাসে, এবং ঘুরতে ওর 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 এই একটা গ্রুপ অফ বন্ধু আছে। তো একবার তাদের সাথে মানে ওর বাড়িতে পার্টির সময় একজনের কাছ থেকে, যিনি কিনা হি ইজ অ্যান এক্সপার্ট ইন কনজারভেশন, এবং উনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ওনার কাছ থেকে একটা গল্প শোনা, জঙ্গলের গল্প। এটাতে কোনো সার্কিট হাউস টাউস নেই, এটা একদম অন্যরকম জঙ্গলের গল্প, ঠিক আছে? তো গল্পটা শোনো। গল্পটা হয়েছে বান্ধবগড় ন্যাশনাল ফরেস্টে। বান্ধবগড় ন্যাশনাল ফরেস্ট হচ্ছে তোমার মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে। হ্যাঁ, বান্ধবগড় ন্যাশনাল ফরেস্ট এবং বান্ধবগড় যেটা তোমার বান্ধবগড় ফোর্ট, সেটা অনেক পুরনো। কে এক্স্যাক্টলি বানিয়েছে এখনো তা নিয়ে অনেক ডিবেট আছে, লোকে বলে এটা 2000 বছর পুরনো একটা ফোর্ট। এবং বান্ধবগড় জঙ্গল বা বান্ধবগড় এর জায়গাটার মেনশন তুমি রামায়ণ পর্যন্ততে পাবে, শিব পুরাণে পাবে, অনেক পুরনো জায়গা। মানে আহ, কত কথায় আছে যে লক্ষণকে বান্ধবগড় রাম দিয়েছিলেন। হুম, এরকম একটা কথা ওখানে আছে। সত্যি মিথ্যের মধ্যে আমি যাচ্ছি না, বাট যাই হোক, বুঝতে পারছো জায়গাটা অনেক 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 পুরনো। এবং সো ইজ দ্য জঙ্গল। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস। যদি কোনোদিন তোমরা গিয়ে থাকো বা বা যাওয়ার চান্স থাকে, যেও। কানহা, বান্দমগড় এগুলো সব মধ্যপ্রদেশের ওখানে। সো যাই হোক, বান্ধবগড়ের ন্যাশনাল ফরেস্টে নিয়ে গল্প, মানে বান্ধবগড়ের ন্যাশনাল ফরেস্টটা প্রায় তোমার ক্লোজ টু 600 স্কোয়ার স্কোয়ার কিলোমিটার জায়গা ধরো জঙ্গলটা। মাঝখান ফোর্টটা আছে, ফোর্ট ছাড়িয়েও আরো জঙ্গল আছে। তো এই যে ভদ্রলোক যে গল্প বলছে, আমি এনার নাম বলবো না এখানে, আমি ওনাকে নারেটর হিসাবে রাখছি। যিনি গল্প বলছেন, ওনার 3-4 জন ট্যুরিস্ট, বা 3-4 জন বলতে পারো স্পেশাল গেস্ট, এবং সেই গেস্টরা কারা তাদেরও বলবো না নাম, এটা স্পেশাল পারমিশন নিয়ে ওনাদেরকে একটা সাফারি করতে নিয়ে গেছিলেন, যেখানে ধরো তুমি নর্মাল সাফারিতে যেতে পারবে না। হুম, কারণ জঙ্গলের অনেক অংশে জেনারেল ট্যুরিস্ট ইজ নট অ্যালাউড। হ্যাঁ,
জঙ্গলে যতটুকু জায়গা টুরিস্ট ইজ অ্যালাউড তার থেকে জঙ্গল অনেক বড়, এবং যেহেতু বান্ধবগড় ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফর টাইগার কনজারভেশন, সেই জন্য বান্ধবগড়ে আরও বেশি রেস্ট্রিকশনস আছে। বলতে পারো যে ওরা কনজারভেশন এত ভালো করেছে যে টাইগার্সের নাম্বার বাড়ানোর পেছনে ওদের অনেক বড় হাত আছে, এবং স্টেবিলিটি অফ দ্য বেঙ্গল টাইগার্স, এবং আজকে যে পপুলেশনটা আমাদের দেশে আছে, এই ম্যাগনিফিসেন্ট বিউটিফুল যে টাইগার্স, তার পেছনে বান্ধবগড় ফরেস্ট ডিপার্টমেন্ট এবং এই যারা সেভ দ্য টাইগার্স এবং কনজারভেশনে কাজ করছেন তাদের অনেক বড় হাত আছে। সো এই 4 জনের একটা টিমকে ও একটা স্পেশাল সাফারিতে নিয়ে যাচ্ছিল, এবং স্পেশাল সাফারিটা হয় সকালবেলা, ভোরবেলা 3টের সময়। এটা তোমার গভর্নমেন্ট থেকে স্পেশাল পারমিশন নিতে হয়, এবং সেরকম লোকেদেরই পারমিশন দেয় যাদের মানে সেরকম ধরনের ক্লিয়ারেন্স আছে। এবং তারা যেখানে সাফারি করতে যায় সেখানে নর্মাল ট্যুরিস্ট রুট নয়, ইটস নট দ্য ট্যুরিস্ট ট্র্যাক। এটা তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে গল্পটা। যাই হোক, ব্যাপার হচ্ছে যে বান্ধবগড়ে মোটামুটি বাঘ দেখা যায়, কারণ বাঘের সংখ্যা বেশি বলে বাঘ দেখা যায়। তো ওরা বাঘকে ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট এরকম একটা জায়গায় দেখার জন্য যাচ্ছিল। অ্যান্ড এই ভদ্রলোক ওদের গাইড ছিল, একজন ড্রাইভার গাইড। আর ওখানে জিপগুলো সব খোলা হয়, খোলা জিপ। অবভিয়াসলি সাফারিতে তুমি জানবে, তোমরা যদি গিয়ে থাকো তাহলে জানবে যে জঙ্গলে জেনারেলি সব কিছু খোলা হয়, নাহলে দেখবে কি করে, মোটামুটি খোলা খোলা জিপেই নিয়ে যায়। তো ওরা সকালবেলা 3টের সময় বেরিয়েছে, যেখানে ছিল সেখান থেকে। যে রুটটা ওরা নেবে সেটা জেনারেল, প্রথম যে সকালবেলা সাফারিটা শুরু হয় 4টে কি 4:30, সেটার আগে ওরা 1 ঘন্টা আগে বেরিয়ে গেছে, যাতে কেউ জানতে না পারে। মানে দেখো, এটা তো একদম অ্যাডভার্টাইজ করার মতন কিছু নয়, এটা স্পেশাল পারমিশন নিয়ে হয়, সেজন্য কাউকে কিছু বলার নেই। এরা বেরিয়েছে, বেরিয়ে ওরা মানে জঙ্গলের মধ্যে ওই মেন ট্র্যাকটা দিয়ে ঢুকেছে, যেখান দিয়ে একটা জায়গায় ধরো বেঁকে গিয়ে তোমার বেসিক ট্যুরিস্ট একটা ট্র্যাক হয়, সেটা থেকে বেরিয়ে গিয়ে ওরা অন্যদিকে, মানে গহীন গহীন জঙ্গল যাকে বলে, গভীর জঙ্গল যেটাকে বলে, হার্ট অফ দ্য জঙ্গল, সেই দিকে গেছে, যেখানে টাইগার হ্যাবিটেট ইজ দেয়ার। এবার যাচ্ছে, যেতে 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 রাস্তায় হঠাৎ ওরা একটা দে ফাউন্ড দ্য টাইগার্স পুপ বেসিক্যালি। হুম আমি আর বাংলায় বললাম না, পুপ। সো এই যে গাইড ছিল এবং যে ভদ্রলোক গল্পটা বলছেন, ওরা মানে যে ড্রাইভার ছিল, তারা দুজনে নেমে দে এক্সামিন দ্য পুপ অ্যান্ড দে ডিসকভার দ্যাট ইটস ফ্রেশ। এখন দেখো, ফ্রেশ কথাটার মানে হচ্ছে যে এক্ষুনি বাঘবাবু এসে টয়লেট করেছেন এরকম নয়, ওটা 1 ঘন্টা আগে হতে পারে, 8 ঘন্টা আগে হতে পারে, 50 মিনিট আগে হতে পারে, এরকম। হুম কিন্তু তার কাছে তার সঙ্গে অবভিয়াসলি ফ্রেশ পাগ মার্কস বা পায়ের ছাপ দেখেছে, এবং দেখে এই ভদ্রলোকও বুঝতে পেরেছেন এবং ড্রাইভারও বুঝতে পেরেছেন যে মেল টাইগারের পাগ মার্কস ডিফারেন্ট হয়, ফিমেল আর মেল টাইগার্সদের মধ্যে মানে পায়ের ছাপ আলাদা হয়। সো ওরা খুব এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গিয়ে ওইটাকে ফলো করছে যে টাইগার ওই দিকে গেছে। সকালবেলা টাইগার বাবু বাথরুম টাথরুম করে এখন নিশ্চয়ই শিকারে বেরিয়েছে। সো দিস ইজ দ্য রাইট টাইম টু সি দ্য টাইগার। সো তো ওরা মানে যাচ্ছে গাড়ি নিয়ে, ওরা যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে, এবং রাস্তায় অনেক সাইন দেখছে, আঁচড় ফাঁচড় এদিক ওদিক পায়ের ছাপ দেখছে, যেতে ওরা বুঝতে পারে যে এরা বুঝতে পারে যে ওরা ওরা ট্র্যাকে আছে, যে টাইগার যেদিকে যাচ্ছে সেই দিকেই ওরা যাচ্ছে, যে যাচ্ছে যাচ্ছে। এবার বলেছি তোমাদেরকে ওরা 3টের সময় বেরিয়েছিল। এবার আস্তে 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 ওরা এমন একটা জায়গায় ঢুকতে শুরু করেছে যেটা অ্যাকচুয়ালি দ্য ওল্ডার ফরেস্ট। মানে ফরেস্টও তো পুরনো গাছ এবং নতুন গাছ দিয়ে ফরেস্ট হয়, সো ফরেস্টের যেটা ওল্ডার ফরেস্ট, যেখানে রিয়েলি রিয়েলি পুরনো গাছ আছে, মানে সেই গাছের কোনো বয়স কেউ জানে না, সেরকম ধরনের জঙ্গলে ঢুকতে শুরু করেছে। এবার তখন কি হয়েছে, এবার 3টে থেকে এটা 4টে, 4:15, 4:30 বেজে গেছে, বুঝতে পারছো? মানে জঙ্গলে সাফারি তো প্রচন্ড জোরে জোরে জিপ চলে না, আস্তে 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 যেতে হয়, যতটা আওয়াজ কম করে যায় দেওয়া হয়। ওরা যখন জঙ্গলে ঢুকেছিল, জঙ্গল বাস একদম শান্ত, আওয়াজ ছিল না, মানে জেনারেলি ওই কুকা একটু একটু আওয়াজ ছিল, কিন্তু আস্তে 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 আস্তে
একটু আলো ফুটতে শুরু করেছে জঙ্গলে, এবং আস্তে আস্তে তুমি জঙ্গলের আওয়াজ শুনতে পাচ্ছ, মানে আস্তে আস্তে জঙ্গলটা জেগে উঠছে রাত্রির বেলার থেকে, যেটা সকালবেলা হয়। এবার করতে করতে ওরা এমন একটা জায়গায় এসছে যেখানে ওরা একটা গাছ দেখেছে, সেই গাছে বেশ আঁচড়ের দাগ দেখেছে, মানে বাঘ উম, জায়গা মার্কিং করে, মানে অ্যানিমালসরা তো টেরিটরি মার্কিং করে, তো বাঘ বাঘ একটা রকম ভাবে নিজের টেরিটরি মার্কিং করে অন্যান্য বাঘেদের সঙ্গে, হচ্ছে গাছের গায়ে আঁচড়ায় নিচটাতে, যেরম ভাবে ওরা আঁচড়ায় ওটা হচ্ছে ওদের সিগন্যাল যে এটা আমার জায়গা, এখান থেকে আমার জায়গা শুরু, এরকম একটা ব্যাপার আছে। সেটা দেখে ওরা আরো এক্সাইটেড হয়ে গেছে যে এখানে যেতে হবে। এবার ধরো মোটামুটি তখন বাজে 5টা 5:30, যতক্ষণে ওই আঁচড়ওয়ালা জায়গাটা ওরা পৌঁছেছে, হ্যাঁ, এরা খুব এক্সাইটমেন্ট হচ্ছে যে হ্যাঁ এরা দেখতে পাবে হয়তো মোর দ্যান ওয়ান টাইগার দেখতে পাবে হয়তো, মানে টাইগার টাইগ্রেস তার বাচ্চা কাচ্চা, মানে কথা তো খুব আস্তে আস্তে বলতে হয়। এবার এটা সবাইকে চুপ করে চলছে, করতে করতে ওরা এমন একটা জায়গায় ঢুকে পড়লো, মানে সেখানে যেতে 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 ওরা এমন একটা জায়গায় ঢুকলো যেখানে ওরা হঠাৎ শুনতে পেল যে আম, ওখানে লাঙ্গুর মাঙ্কিজ আছে, বাঁদর, এবং হরিণ আছে। এবার হরিণ এবং বাঁদরদের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, মানে তারা নিজেরা নিজেদেরকে হেল্প করে, মানে হরিণ বাঁদরকে জানিয়ে দেয় যে এখানে বিপদ আছে, এবং বাঁদর ও হরিণকে জানিয়ে দেয় এখানে বিপদ আছে, হ্যাঁ, এরম ভাবে রিলেশনশিপটা হয়, মানে রিলেশনশিপটা জঙ্গলের মধ্যে থাকে। তো ওরা এইটা মানে এই করতে করতে হঠাৎ ওরকম একটা আওয়াজ শুনতে পেলো যে এরা নিজেদের মধ্যে কথা বলছে যে দের ইজ আ, মানে কোনো একটা টাইগার বা মোর দ্যান ওয়ান টাইগার ইজ নিয়ার বাই, এরকম একটা অ্যালার্ম শুনতে পেলো, মানে এরকম একটা বুঝতে পারলো, মানে যারা গেছিল টুরিস্ট তারা নয়, কিন্তু এই যে ভদ্রলোক গল্প বলছেন এই যে ড্রাইভার, তারা বুঝতে পারলো, ওরা বললো যে এটা কিন্তু এদের অ্যালার্ম ক্লক, মানে মানে অ্যালার্ম দিল এরা নিজেদেরকে যে তোমরা যেখান থেকে আছো সেখান থেকে বেরিয়ে যাও, কারণ সামনে বাঘ আছে বা বাঘ আসছে বা বাঘ শিকার করতে বেরিয়েছে। তো সেই শুনে তো সবাই খুব একটু ভয় পেলো, মানে এটা শুনলে তো একটু ভয় লাগবে যে বাঘ শিকার করতে বেরিয়েছে, তুমি একটা ওপেন জিপে যাচ্ছ, তোমার সঙ্গে কিছুই হতে পারে। এবার করতে করতে ওরা মানে ঢুকতে ঢুকতে ওরা একটা এরকম, আমি এটাকে বাংলায় কিভাবে এক্সপ্লেন করবো জানি না, বাট ধরো একটা থিকেট মতন ব্যাপার, মানে যেখানে গাছগুলো এরকম ভাবে হয়েছে, মানে একটা এরকম ট্রি, একটা গাছ আর একটা গাছের ওপর দিয়ে গেছে, মানে এরকম একটা জায়গার মধ্যে, মানে ওটাকে এক্স্যাক্টলি বাংলাতে কি বলে আই ডোন্ট নো, বাট ইটস লাইক আ থিকেট, তার মধ্যে ওরা ঢুকে গেছে, মানে ওটা আরো গহীন জায়গায়, আরো গভীর জায়গায় ঢুকে গেছে। হুম, এবার ঢুকে গেছে, ঢুকে মানে ওই এক্সাইটমেন্টে ঢুকে গেছে, হ্যাঁ, ঢুকে বেশ অনেকটা চালানোর, অনেকটা যাওয়ার পরে, মানে ধরো প্রায় অর্ধেকটা ধরো অর্ধেকটা ওদের মনে হয়েছে অর্ধেকটা পৌঁছেছে, অর্ধেকটা পৌঁছানোর পর ওদের হঠাৎ মনে হয়েছে যে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, তো অ্যাবসলিউটলি সব কিছু সাইলেন্ট হয়ে গেছে, যেখানে ওরা আস্তে আস্তে মানে জঙ্গলটা জেগে ওঠার আওয়াজ পাচ্ছিল, যেখানে ওরা ওই মাঙ্কি আর ডিয়ারের অ্যালার্ম কলটা পেয়েছিল, সেখানে থিকেটের ওই মাঝখানে পৌঁছে কোনো আওয়াজ নেই, মানে অ্যাবসলিউট সাইলেন্স যাকে বলে। এবং ওরা হঠাৎ রিয়েলাইজ করেছে যে দিনটা কিরকম রাত্রির হয়ে গেছে। ধরো যখন আলো ফোটে, যদি খুব ঘন জঙ্গলও হয় তার মাঝখান দিয়ে রেজ আছে, হ্যাঁ, একদম পুরো অন্ধকার হয়ে যায় না, কিন্তু এই জায়গাটা একদম পুরো রাত্রিরের মতন অন্ধকার, এখানে কোনো আলো ঢুকছে না এবং কোনো আওয়াজ নেই, মানে প্র্যাকটিক্যালি তুমি নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ পাবে, এত শান্ত জায়গাটা। পাতা থেকে যদি একটা ডিউ মাটিতে পড়ে তারও আওয়াজ পাওয়া যাচ্ছে, এইরকম শান্ত হয়ে গেছে হঠাৎ জায়গাটা, মানে ওরা হঠাৎ ওটা রিয়েলাইজ করেছে। রিয়েলাইজ করার পরে তো ওদের একটু ভয় লেগেছে, যে মানে মানে ভয় লাগেনি, একটু আনইজি লেগেছে, হ্যাঁ, আনইজি লেগেছে, কারণ কি হয়েছে বুঝতে পারছে না, মানে এই যে ভদ্রলোক যে এত বছর ধরে জঙ্গলে ঘুরছেন, এবং যে ড্রাইভার যেও লোকাল ওখানকার, তারা জঙ্গলের এই জায়গাটা চিনতে পারছে না কোনো রকম। ওরা ঠিক নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু কোন রকম, মানে জঙ্গলে একটা সাইন পোস্টিং হয়, জঙ্গলে গাছের নাম্বারিং হয়,
যাতে গাছ কেটে না নিয়ে যেতে পারে, ডিসক্রিটভাবে নাম্বারিং হয় এবং ডিসক্রিটভাবে এটার একটা খবর রাখা হয় যে কোথায় কি আছে। কারণ যদি অ্যানিমালসদেরকে দেখে রাখতে হয় তাহলে তাই করতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টে। কিন্তু এই জায়গাটা ওরা কেউ বুঝতে পারছে না ওরা কোথায় আছে, কোন ডাইরেকশনে আছে, কোথায় পৌঁছে গেছে ওরা। এবার এই চারজনের মধ্যে যারা গেছিল তার মধ্যে থেকে একজন এন্থু পারসন, যে একটু বলতে পারো বেড়ে পাকা, সে না মোবাইল ফোনটা বের করে লাইটটা অন করেছে। লাইটটা অন করে যেদিকে বসেছিল ধরো সেই দিকটাতে এরকম এরকম করে লাইটটাকে ঘুরিয়েছে, ঠিক আছে? মানে ঘুরিয়ে কিছু বলতে গেছে তার আগেই ওই যে নারেটর এবং যে ড্রাইভার সে ওর হাত নামিয়ে দিয়েছে, বলছে কি করছেন আপনি, কি করছেন, এখানে এরকম করবেন না, এখানে এরকম করবেন না, আলো ফেলবেন না এরকম ভাবে। তো ও একটু থতমত খেয়ে গেছে, থতমত খেয়ে বলছে যে আমি বাঘ দেখেছি। বলছে কি বলছেন আপনি? বলছে হ্যাঁ, অনেকগুলো বাঘ, অনেকগুলো বাঘ। বলছে কোথায় কোথায় অনেকগুলো বাঘ? তো উনি যেদিনকে বসছিলেন সেখানে যে জঙ্গল, মানে মাঝখানটা তো ওরা তো রাস্তার মধ্যে আছে, এবার রাস্তাতে যে ট্রি লাইনটা, ট্রি লাইনের পেছনে ধরো ঝোপ, ঠিক তার পেছনে ও বলছে ও অনেকগুলো বাঘ দেখেছে, একটা দুটো না, ওর মনে হয়েছে বেশ 6-7টা বাঘ দেখেছে। এবার এরা তো ভয় পেয়ে গেছে, 6-7টা বাঘ যদি অ্যাটাক করে, ইম্পসিবল, ওদের কাছে কোনো ওয়েপন নেই, বাঁচার কোনো সিন নেই, কারুর সঙ্গে কথা বলার কোনো সিন নেই, ওখানের মধ্যে কোনো সিগন্যালও নেই যে ওরা কাউকে ফোন করতে পারবে। তখন এই নারেটার ভদ্রলোক বলছে যে ওদেরকে সবাইকে বসিয়েছে, বসিয়ে উনি উঠে, ওনার কাছে একমাত্র ফ্ল্যাশ লাইট ছিল, উনি ফ্ল্যাশ লাইট নিয়ে জিপের ওপরে উঠে দাঁড়িয়ে ফ্ল্যাশ লাইট নিয়ে উনি যেদিকে দেখেছেন সেদিকে দেখার চেষ্টা করেছেন। যে অনেক সময় কি হয়, অ্যানিমালসদেরকে একটু আলো যদি দেখাও তাহলে ওরা একটু ভয় পেয়ে পালিয়ে যায়, দূরে সরে যায়। উনি ফ্ল্যাশ লাইট নিয়ে দেখেছেন যে কোনো বাঘ নেই, কোনো কোনো বাঘের কোনো চিহ্নই নেই। মানে বাঘ যদি এক্ষুনি থাকে, বাঘ তো চোখের পলকে মানে অদৃশ্য হয়ে যেতে পারে, কিন্তু 6-7টা বাঘ একসাথে ওরম করে কি করে চলে যাবে? মানে তাদের কোনো প্রেজেন্সের কোনো লক্ষ্যই নেই, মানে কোনো গাছ নড়েনি, ঝোপ নড়েনি, বাঘ কোথায় যাবে? এবার উনি যখন এরকম দেখছেন তখন হঠাৎ চারজনের মধ্যে থেকে এরকম আওয়াজ শুনছেন। তখন উনি তাড়াতাড়ি বসে বসে বলেছেন কি হয়েছে, আপনাদের কি শরীর খারাপ করেছে? মানে এবার এই যে গেস্ট যারা ছিলেন তারাও সব ভীষণই ইম্পর্টেন্ট গেস্ট, তোমরা বোঝার চেষ্টা করো, যারা পারমিশন পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে এরকম জায়গায় আসার জন্য, তারা বুঝতে পারছো কোন লেভেলেরই, মানে কোন লেভেলের গেস্ট। তো বলছে না, তুমি শুনতে পাওনি, আমরা গর্জনের আওয়াজ পাচ্ছি, মানে একটা গ্রাউলিং এর আওয়াজ পাচ্ছি। বলছি কোথায়? বলছে এই যে পাশ থেকে। বলছে একটা গম্ভীর কিন্তু অ্যাংরি গ্রাউলিং এর আওয়াজ পাচ্ছি। উনি আবার উল্টো দিকে ফ্ল্যাশ লাইটটা ধরেছেন, ফ্ল্যাশ লাইটটা যেই ধরেছেন বলছেন না কোথায়, কেউ কিছু তো নেই আওয়াজ করার মতন, কোনো কিছু দেখা যাচ্ছে না। এবার ওই পাশে যারা বসছে তারা বলছে চোখ দেখা যাচ্ছে, আলো, মানে ইয়েলো চোখ, মানে বাঘের চোখ বা অ্যানিমালসের চোখ ইয়েলো বা অরেঞ্জ লাগে, রাইট? ওদের বুঝে ওরকম দেখা যাচ্ছে। এবার উনি ভয় পেয়ে গেছেন, আর প্রত্যেকের না গায়ে কাঁটা দিচ্ছে, প্রত্যেকের মানে মনে হচ্ছে সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা কিছু নেমে যাচ্ছে, এইরকম অবস্থা। ওদের মনে হচ্ছে যে চারিদিক থেকে কিছু একটা আছে কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, এবং ওরা কোথায় আছে ওরা বুঝতে পারছে না। তো উনি ভদ্রলোক তখন ড্রাইভারকে বলেছেন যে তুমি গাড়ি ঘোরাও, আমরা যেদিক থেকে এসেছি আমরা সেখানে বেরিয়ে যাব, আর এর ভেতরে ঢুকবো না। তো ড্রাইভার গাড়ি ঘুরিয়েছে, গাড়ি ঘুরিয়ে ড্রাইভার অবাক হয়ে গেছে যে যেখান দিয়ে ওরা ঢুকেছিল না, ধরো এরকম একটা জায়গা দিয়ে ঢুকেছিল ধরো, সেই জায়গাটা আস্তে আস্তে মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, কোনো কিছু কিন্তু নড়ছে না, গাছের একটা পাতাও নড়ছে না, কিন্তু কোনো হাওয়া হচ্ছে না, কোনো বাতাস হচ্ছে না, কিন্তু ওদের মনে হচ্ছে যে জঙ্গলটা আস্তে 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 ওদের দিকে চলে আসছে, রাস্তাটা যেন ছোট হয়ে যাচ্ছে। সে তো প্রাণপণে গাড়ি চালাতে শুরু করেছে, রাস্তা শেষ হচ্ছে না। আর ওদের তখন সকলের মনে হচ্ছে যে ওদের দু পাশ দিয়ে কেউ ওদের সঙ্গে সঙ্গে চলছে। এবং তখন এই ভদ্রলোক যে যে নারেট করছেন উনিও বলছেন যে উনি মাঝে মাঝে এরকম 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 করে চোখ দেখতে পাচ্ছেন। আর ওদের মনে হচ্ছে যে কেউ ওদের দিকে তাকিয়ে আছে, চিৎকার করছে, মানে মনে পুরো ওই জায়গাটা যেন একটা জ্যান্ত হয়ে গেছে, মানে কোথাও একটা জ্যান্ত আওয়াজ হচ্ছে ওখান থেকে। রক্তহীন হয়ে গেছে সকলের, মানে এক তো ভয়ে, তারপরে অতগুলো লোক,
তারপরে অতগুলো অ্যানিমাল যদি অ্যাটাক করে, কিচ্ছু করার নেই ওদের, মানে দে আর সিটিং ডাক যাকে বলে। ড্রাইভার প্রাণপণে গাড়ি চালাচ্ছে, মানে তখনও ভুলে গেছে যে জঙ্গলের মধ্যে আস্তে গাড়ি চালাতে হয়, যত স্পিড হয় গাড়ি চালাচ্ছে। এবার উড়িয়েও নিয়ে যেতে পারবে না, কারণ ওগুলোরও একটা বেসিক স্পিড থাকে। আর মানে সময়টা অতটা গরমের সময় ছিল না। এনিওয়েজ সবাই তো ভয়ের চোটে মানে যারা দুজন মহিলা ছিলেন তারা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মানে সবাই বলছে তাই জোরে জোরে কাঁদবেন না, কেউ বুঝতে পারছে না তো কি হয়েছে, যে বাঘ আছে, বাঘ বেরোবে, সামনে বেরোবে। মানে এই ভদ্রলোকের লাইফে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি ইজ ফেসিং দ্যাট। আর সেই জায়গাটা যেখান দিয়ে ওরা ঢুকেছিল, ওদের মনে হচ্ছে সেই জায়গাটা দিয়ে ওরা বেরোতে, মানে জায়গাটা দেখতে পাচ্ছে কিন্তু বেরোতে পারছে না, যাচ্ছে তো যাচ্ছে, মনে হচ্ছে জায়গাটা যেন মানে ওরা মনে করেছিল অর্ধেকটা রাস্তা এসছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে ওরা কিলোমিটারের পর কিলোমিটার, কিলোমিটারের পর কিলোমিটার চলে যাচ্ছে। যাই হোক, এরকম করতে 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 তারা মানে একটা যে গ্রাসল্যান্ডটা যেটা ছিল, যেটা দিয়ে ঢুকেছিল, সেখানে বেরিয়েছে। যেই বেরিয়েছে না, বেরোনোর সঙ্গে সঙ্গে ওদের মানে মনে হলো যে এই কান আর ফিল একটা ফেরত আসলো, মানে একটা আওয়াজ শুনতে পাচ্ছে। আর সূর্যের আলোতে ওরা প্রায় ব্লাইন্ডেড, মানে সূর্যের আলো চোখে পড়লে যেরকম চোখে তাকানো যায় না, সেরকম অবস্থা হয়েছে। তখন ওরা ঘড়ি দেখে দেখছে যে ঘড়িতে 8:30 বাজে। মানে ওরা যদি এই গ্রোভটাতে ঢুকে থেকে, মানে গ্রোভ বা থিকেটে ঢুকে থাকে ধরো 6টার সময়, ওরা 2.5 ঘন্টা ওখানে ছিল, বুঝতেই পারিনি ওরা 2.5 ঘন্টা ছিল। তারপরে তো উনি ওখানে গাড়ি দাঁড় করাননি, উনি সোজা ওদেরকে নিয়ে চলে গেছেন, বলেছেন আজকে আর কিছু হবে না, মানে এইটা আর হবে না, নিয়ে চলে ওদেরকে করেছেন। তারপরে গেস্টরা চলে গেছে, গল্প এখানেই শেষ নয়। তারপরে উনি আরেকজন ফরেস্ট অফিসারকে নিয়ে এবং এই ড্রাইভারটাকে নিয়ে ওই জায়গাটাতে ফেরত গেছিলেন দেখার জন্যে। উনি বললেন বিশ্বাস করো, ওই জায়গাটা আমি আর কোনোদিন জঙ্গলে খুঁজে পাইনি। ওই জায়গাটা কি ছিল? বান্ধাপুকের জঙ্গলে একটা লেজেন্ড আছে। লেজেন্ড হচ্ছে যে এখানে মুঘল, মানে আমাদের দেশে ইনভেশন হওয়ার পর থেকে, মুসলিম ইনভেশন এবং ব্রিটিশ রুলের সময় এবং মহারাজদের সময় থেকে এত জানোয়ার মারা হয়েছে হান্টিং করে এবং গেম হিসাবে, যে ওখানে লেজেন্ড আছে যে ওখানে টাইগার্সদের স্পিরিটস আছে, যারা একটু ভেঞ্জফুল হয়, যারা কোনোদিন শান্তি পায়নি ওরমভাবে মারা গিয়ে, যাদেরকে বিনা কারণে বাড়িতে সাজিয়ে রাখার জন্যে, ছাল নেওয়ার জন্যে মারা হয়েছে। এটা হচ্ছে ওখানকার লেজেন্ড। তোদের সাথে কি হয়েছিল তোমাদের মনে হয়? ওটা কি একটা টাইম র্যাপড জায়গা যেখানে টাইগার্সদের স্পিরিটরা থাকে, না সত্যি সত্যি টাইগাররা ছিল যে ওদেরকে এরমভাবে তাড়া করেছিল? উনি কিন্তু জানেন না ওটা। আর উনি ওই জায়গাটা আর কোনোদিন খুঁজে পাননি, মানে কেউই খুঁজে পাননি, মানে কেউই খুঁজে পায়নি। ওটা কি একটা হঠাৎ একটা অল্টারনেট ইউনিভার্স তৈরি হয়ে গেছিল, উনি জানেন না। কিন্তু উনি পুরো জঙ্গল চষে ফেলেছেন, কিন্তু ওই জায়গা কিন্তু কখনো পাননি। তো এটা ছিল বান্ধবগড়ের ন্যাশনাল ফরেস্টের গল্প। এটা ভূতের গল্প না বাঘের গল্প না অল্টারনেট ইউনিভার্সের গল্প, আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক ইট ইজ ইমেন্সলি ইন্টারেস্টিং। তোমাদের কেমন লাগলো? আমি একটু কমেন্টস দেখি। বাঘ ও ভূত হয় কিনা আমি জানি না, কিন্তু এখানে ওই রকম একটা লেজেন্ড আছে জানো তো মধুমিতা। থ্যাংক ইউ রানু, থ্যাংক ইউ। ওহো মুক্তা, ঠিক আছে তুমি পরে শুনে নিও, নো প্রবলেম। হ্যাঁ, ইন্দ্রাণী ইউর রাইট, অমরকন্টক থেকে আসার সময় ওখান দিয়ে আসতে হয়, ঠিক 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 বলেছো। কাকে চাইল্ড লাগছে? আমাকে? ওকে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, এটা আনএক্সপ্লেনড।
তো বন্ধুগণ, এখন বাজে 9:45। আমি কি লাস্ট গল্পটাতে যাব? লাস্ট গল্পটা ইন্টারেস্টিং, কিন্তু একটু বড় হবে, হয়তো 10টার একটু 5-10 মিনিট বেশি হতে পারে। তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি থার্ড গল্পটা বলবো, নলে আবার উইক আফটারে আসবো। ঠিক দিদি, সব কিছু এক্সপ্লেন করা যায় না, কিছুটা মিস্ট্রি থাকা দরকার না, নালে কি করে হবে। হোক। ওকে ওকে ওকে, বলছি থার্ড গল্পটা বলছি। থার্ড গল্পটা যেখানে হয়েছে সেই জায়গাটার কথা আমি আমার প্রথম লাইভে বলেছিলাম। আমার আম, দাদুদের বিজনেসের জায়গা, সেটা হচ্ছে তোমার রাজমহল হিলস, ঝাড়খণ্ডে যেটা এখন। তখন বিভাগ, মানে সেটা বিহারে ছিল স্বাধীনতার আগে। সেখানকার গল্প, সেখানকার গল্প। ঠিক আছে, এটা আমি আমার দিদা আর আমার মামার কাছ থেকে শুনেছিলাম। আমার মামার ওই কি বলবো, অ্যাডোলেসেন্ট টাইমের গল্প, মানে আমার মামা যখন 15-16 বছর বয়স তখনকার গল্প। তো রাজমহল হিলস বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ডে, যেখানে আমার দাদুরা বিজনেস করতেন। ওনারা ওখানে মাইকার মাইন্স আর স্টোন কোয়ারি লিজ করেছিলেন। অবভিয়াসলি তখন আমরা আন্ডার ব্রিটিশ রুল ছিলাম, সেজন্য ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ওনারা ওটা লিজ করেছিলেন, করে ওনারা বিজনেস করতেন। স্টোন কোয়ারি থেকে স্টোনস আসতো রাস্তা বানানোর জন্যে, ইত্যাদি ইত্যাদির জন্যে। এবং মাইকা বা অভ্র আম, বিভিন্ন কাজে ইউজ হয় তোমরা জানো। তো মাইনিং হতো এবং স্টোন কোয়ারি থেকে স্টোন আনা হতো। এবং সেই কারণে বিজনেসের কারণে ওরা একটা স্মল গেজ লাইন রাজমহল হিলসে লাগিয়েছিল, মানে করেছিল ব্রিটিশ রেলওয়েজ, যেটা এখন ইন্ডিয়ান রেলওয়েজ, যাতে কিনা লোকও যাতায়াত করতে পারে এবং এইসব জিনিস কলকাতাতে এবং অন্যান্য জায়গায় যেতে পারে। তো এইটা এইভাবে মানে ওরা ট্রাভেল করতো। তো বেসিক্যালি আমার দাদু এবং তার ভাইরা, তারা থাকতো কলকাতাতে এবং রাজশাহীতে, কারণ কলকাতাতে তাদের অফিস ছিল। রাজশাহীতে বসে তো এই কাজটা হবে না, কারণ তখন ব্রিটিশ সাম্রাজ্যের ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল, মানে কলকাতাতে ছিল। তো কলকাতাতে ওরা অফিস খুলেছিল এবং ওখান থেকে ওরা যাতায়াত করতো রাজশাহী, কলকাতা এবং রাজমহল হিলস। ঠিক আছে, কিছু ভাই জমিদারি দেখতো, কিছু ভাই বিজনেস দেখতো, ঘুরে ফিরে। তো আমার মামার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়, তারপরে যে ছুটি থাকে কলেজ ভর্তি হওয়ার আগে, তখন আমার মামার খুব শখ হলো যে মাইন্স দেখতে যাবে, মাইন্স দেখতে যাবে, মাইন্স দেখতে যাবে। তার আগে বাড়ির ছেলেদের যাওয়ার কোনো পারমিশন ছিল না। তো মামার তো দাদা আগে ছিলেন, তো তিনি, মানে আমার এক মামা আর এক মামা কাজিন মামা, তিনি আরও দুজন মামার কাজিন যারা মামার বয়সী, আর একটা মামার বন্ধু, এই 5জন ঠিক হলো যে ওরা হিলস মানে মাইন্স দেখতে যাবে। এবার মাইন্স দেখতে যাবে, তার পেছনে আর একটা কারণ ছিল। কারণ প্রায় 2 বছর ধরে ওই স্টোন কোয়ারিতে, একটা স্টোন কোয়ারিতে, মানে দুটো তিনটে স্টোন কোয়ারি ছিল ওনাদের, একটা স্টোন কোয়ারিতে একটা গল্প খুব চালু হয়েছে এবং ওদের 2 বছর ধরে খুব প্রবলেম হচ্ছে লোক রাখার। ঠিক আছে, এবার স্টোন কোয়ারিতে কি ছিল না, একটা মানে কোয়ারি ছাড়া, মানে যেখান থেকে স্টোনস ওঠে সেটা ছাড়া একটা গোডাউন ছিল, বড় গোডাউন, বিশাল বিশাল বড় গোডাউন, মানে প্রায় 7-8 জন গার্ড লাগতো সেই গোডাউনের দেখাশোনা করতে। কি হতো, সব স্টোন তো মানে এখনকার মতন এত তো আধুনিক হয়ে যায়নি জিনিসপত্র আনানো। তো স্টোন তুলে ওরা গোডাউনে রাখতো, গোডাউন থেকে যে ট্রেনের ব্যবস্থা ছিল সেটাতে উঠতো, উঠে আসতো, সো একটু সময় লাগতো এসব জিনিসের জন্য। এবং জায়গাটা অনেক রিমোট জায়গা ছিল। এখন অনেক বেশি কি বলবো, সিভিলাইজেশন এগিয়ে গেছে বা রাস্তা হয়েছে, তখন অত রাস্তাও ছিল না। তো আমার দিদা তো একদম রাজি নয়, যে না না না, 16 বছরের ছেলেকে অত দূরে পাঠাবো না, কিছুতেই যেতে পারবে না। এবার আমার মামা তো ভীষণ ইন্টারেস্টেড এইসব গল্প শুনে, এই 5জন অ্যাডভেঞ্চারের নেশায় তখন সকলে ভীষণ ব্যস্ত, সকলেই তখন চাঁদের পাহাড় পড়ছে ইত্যাদি ইত্যাদি পড়ে, আই থিঙ্ক দে গট ভেরি ইনফ্লুয়েন্স যে না, তাদেরও একটু অ্যাডভেঞ্চার করতে যাওয়া উচিত, আফ্রিকা না হোক,
রাজমহল হিলস তো যেতে পারবে, আই থিঙ্ক সো। ওই সময়ই তো লেখা হয়েছিল বোধহয়, ইফ আই এম নট মিস্টেকেন, বাট আমি যদি মিস্টেকেন হই তাহলে আমি জানি না। যাই হোক, এরা অ্যাডভেঞ্চার বই পড়ে এরকম একটা ব্যাপার হয়েছিল। সো অনেক কাকুতি মিনতি করে, না না মা এটা করবো না, আমি ওটা করবো না, তোমার সব কথা শুনবো, প্লিজ 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 যেতে দাও, প্লিজ যেতে দাও, প্লিজ যেতে দাও, এরকম করতে 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 আম, বাবাকে বলছে, মা জ্যাঠাকে বলছে, সবাইকে দিয়ে বলিয়ে বলিয়ে ইয়ে করে করে আমার দিদাকে আমার মামা রাজি করায়। এবার যেহেতু আমার দিদা রাজি হয়, সেহেতু দিদার যারাও রাজি হয় তাদের ছেলেদের যেতে দিতে। তো ব্যাপার হচ্ছে যে ওরা পাঁচজন এই বন্ধু সবাই পারমিশন পেয়ে যায়। এবার এরা পড়াশোনা করতো রাজশাহীতে, কারণ আমার দিদার বাড়ি এবং আমার বাবার বাড়ি দুটো বাড়ি রাজশাহীতে ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট পাড়ায়। থ্যাঙ্কফুলি দুটো বাড়ি পাশাপাশি ছিল না। কলকাতায় এসে তাই হয়েছিল, কিন্তু আমার মামা বাড়ি আর আমার বাড়ি, আমাদের বাড়ি একদম একদম পাশাপাশি ছিল, মানে এটা আমার মামা বাড়ি, এটা আমাদের বাড়ি, এরকম বাড়ি ছিল। যাই হোক, রাজশাহীতে অন্য পাড়ায় ছিল। তো আম, রাজি হয়েছে, কিন্তু রাজি হলে তো হবে না, সঙ্গে লোক লাগবে, বিনা লোকে তো ছেলেকে ছাড়বে না। তো ঠিক হলো যে আমার মামা সঙ্গে একজন রান্নার লোক, তার হেল্পার, আর আমার মামার একটা বডিগার্ড ছিল। হ্যাঁ, তোমরা বলতে পারো আমার মামার বাড়ির দিকে লোকেরা একটু স্পয়েলড, তাদের পয়সা কড়ি ছিল, তাদের অনেক লোকজন ছিল দেখাশোনা করার জন্য, এবং ছেলেদের সঙ্গে এরকম বডিগার্ড ফাডিগার্ড ছিল। কেন ছিল আমায় জিজ্ঞেস করো না। যাই হোক, সেই ভদ্রলোক বা সেই যে মামার যে বডিগার্ড ছিল, সে ছোটবেলা থেকে মামার সাথে ছিল। তো ওনার সাথে, মানে উনি বয়সে বড় হলেও আমার মামার সাথে ওনার সম্পর্ক খুব ভালো ছিল, তো উনি যাবেন। উনি হচ্ছেন গার্ডিয়ান বলতে পারো, বডিগার্ড নয়, গার্ডিয়ান। তো এরা সবাই 8 জন মিলে রাজশাহীতে কলকাতায় আসলো, কারণ ওদের প্রথমে কলকাতায় আসতে হবে। এবার হেড অফিস থেকে সবকিছু ঠিক হবে, তারপরে টিকিট কাটা হবে, তারপরে রাজমহল হিল যাওয়া হবে। এবার যখন কলকাতায় আসলে, এবার কলকাতায় কিছুদিন থাকবে, বুঝতেই পারছো যে রাজশাহী থেকে কলকাতায় এসছে, কলকাতা নতুন জায়গা, একটু কলকাতা দেখাশোনা করবে, কারণ এরপরেও হয়তো রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে না কলকাতা ইউনিভার্সিটিতে পড়বে, সেই নিয়েও কথা চলছে। তো একটু কলকাতা শহরও তো বেড়াতে হবে, বেড়াতে বেরিয়েছে তো, অনেকদিন পড়াশোনা করেছে, এবার বেড়াতে বেরিয়েছে, সকলে নতুন নতুন ধুতি ধুতি পরে বেড়াতে বেরিয়েছে। তো কলকাতায় গিয়ে একটু প্রিন্সেপ ঘাট ফাট ইত্যাদি ইত্যাদি দেখলো, দেখার পরে অফিসের লোকজনদের পেছনে পড়ে গেল, যে একটু গল্পটা বলো ভাই, এই যে কি তোমাদের ভূতের গল্প ভূতের গল্প শুনছি, তোমাদের এই যে হন্টেড গোডাউন, তার একটু গল্প বলো প্লিজ প্লিজ প্লিজ, এরকম বলো, আবার প্লিজ 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 শুরু করলো, ধরে ম্যানেজারদের হাত পা। বাবা জ্যাঠারা বলবে না, বাবা জ্যাঠারা তো দেবে ধরে থাপ্পড়। তো সেই জন্য ম্যানেজারকে লোকে ধরে ধরে টরে অফ টাইমে এই ছেলেগুলো গল্প বার করলো। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে ওদের যেখানে গোডাউনটা ছিল, প্রায় বছর দুয়েক হয়েছে ওখানে আম, একটা প্রথমে একজন একটা গার্ড, খুব ভালো ছেলে, তার নাম হচ্ছে, তার নামটা ছিল, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি না সব লিখে রেখেছি, সেই জন্য আমাকে একটু টাইম দাও নামটা বার করতে, অনেকদিন আগেকার গল্প তো। উম, আমি নামটা ভুলে গেছি, আম, ভদ্রলোকের নামটা মনে করার খুব দরকার। আম, হ্যাঁ রাইট, সরি, ভদ্রলোকের নাম হচ্ছে দয়ারাম। হ্যাঁ, তো সে ওয়ান অফ দ্য 7-8টা গার্ডের মধ্যে একজন ছিল। সে একটু ধরো তার বয়স তখন কিরকম 27-28, তো সে গার্ডের চাকরি নিয়েছে। সে তোমার মোটামুটি ওদের গার্ডরা আসতে হচ্ছে আশেপাশের জায়গা থেকে, মানে বিহারের আশেপাশের জায়গা থেকে, মতিহারি, ছাপড়া, তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না, বেগুসরাই, এই সমস্ত জায়গা থেকে লোকজন আসতো কাজ করার জন্য। তারা কলকাতাতেও আসতো, তারপরে কলকাতা থেকে এসে এরকম জায়গায় কাজ করতো। তো ওই দয়ারাম বোধহয় ছাপড়া না মতিহারি কোথা থেকে ছিল আমি ভুলে গেছি। তো ও ওখানে এসেছিল, তো খুব এনথুজিয়াস্টিক একটা ছেলে, সবার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলেছে। এখন বুঝতে পারছো যে যেখানে স্টোন কোয়ারি এবং যেখানে গোডাউন, সেখানে আর কিছু নেই, সেখানে হচ্ছে জঙ্গল আর পাহাড়, আর সেখানে আদিবাসীদের গ্রাম দুটো তিনটে। এবার আদিবাসীরাও কাজ করে কিন্তু কোয়ারিতে, হ্যাঁ। তো আদিবাসীদের গ্রাম, এবার তাদের সাথেও খুব ভালো ব্যবহার করতো, ওর ব্যবহারটা খুব ভালো ছিল, এবং ওর প্রতি কারুর কোনো কমপ্লেন ছিল না। এই 7-8টা গার্ডের মধ্যে ও কাজ করতো। কিন্তু বছর দুয়েক আগে একদিন সকালবেলা ওকে জঙ্গলের মধ্যে মানে অসুস্থ অবস্থা এবং
একদম অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খুব গায়ে, হাতে পায়ে প্রচুর আঁচড়ের দাগ, খুব লেগেছিল, মাথা ফেটে গেছিল। তো তো ওকে নিয়ে অবভিয়াসলি কি হয়েছে কি হয়েছে বুঝতে পারছে না, তখন তো জ্ঞান নেই। যখন জ্ঞান এসছে তখনও ও না কোনো কথা বলতে পারছিল না, মানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিছু কথা, কিরে তো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কোনো কথা বেরোচ্ছিল না। তো ডাক্তার বলেছে যে, দেখো ওখানেও ডাক্তারটা খুব রুডিমেন্টারি ছিল, মানে এমন না যে সাংঘাতিক ডাক্তার। এবার মানে মাইন্ডসেট যেটা তোমার মেন জায়গা, সেখানে একজন ডাক্তার ছিল, সে এসে দেখে, প্লাস ওদের আদিবাসীদের মধ্যেও অনেক লোকে হার্বাল মেডিসিন বা এরকম ধরনের জিনিস জানে। তো তারাও দেখেছে, কিন্তু ওর বেশ 2-3 দিন লেগেছে। কিন্তু 2-3 দিন বাদে যখন দয়ারাম কথা বলতে শুরু করলো, তখন কথাগুলো একদম অসংলগ্ন কথা, অসংলগ্ন ঠিক বললাম, ইনকোহারেন্ট যাকে বলে, কথা মানে কি বলছে বোঝা যাচ্ছে না। বলছে যে ও ধরে নিয়ে যাবে আমাকে, ওর চোখে আগুন, ও আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে রাখবে না, আমি থাকবো না, আসছে, এক্ষুনি আসছে ও। ও বলছে কি, কে আসছে, কে ধরছে তোকে, দয়রাম কি হয়েছে? হুম, দেখো আদিবাসীদের জায়গা তো, এবার পাহাড় পর্বত, বন জঙ্গলের মধ্যে ওদের একটা পুজোর ব্যাপার আছে, মানে নেচার ওয়ার্শিপের ওদের একটা ব্যাপার আছে। তো ওখানে অনেক লেজেন্ডস ছিল যে এখানে তোমার বন দেবী আছে, বন বিবি আছে, যেরকম সুন্দরবনে বন বিবি আছে, সেরকম ওদেরও বন দেবী একজন ছিল, যে কিছু করলে পরে এরকম, মানে বেশি বনের মধ্যে ক্ষতি করলে পরে যে কিছু করে, বা কারু কোনো ক্ষতি করলে করে, এরকম একটা লেজেন্ড চলে আসছিল। তো তখন আদিবাসীরা বলেছে ওই বন দেবীর কিছু হয়েছে, সেই করেছে কিছু। তো এ কোনো কথা বুঝতে পারছে না, কারণ করতে 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 দয়ারামের ব্যাপার হচ্ছে যে ও পাগলই হয়ে গেল, মানে ও ওইরকম ইনকোহারেন্ট কথাবার্তা বলে, ওখানেই থাকে, কোনো কাজ করতে পারে না, মাঝে মাঝে একটু ভয় পেয়ে যায়। কিন্তু যেহেতু লোকটা ভালো ছিল, ওকে ওরা না ওখান থেকে তাড়িয়ে দেয়নি। সবাই কিছু না কিছু ওকে খাবার দাবার দিত, থাকার একটা জায়গা ছিল, মানে থাকার জায়গা মানে কি, ও এইখানে ওখানে পড়ে থাকতো, কিন্তু কারোর কোনো ক্ষতি করতো না, সারাদিন নিজের মনে ঘুরে বেড়াতো, রাত্রিবেলা একটা শোয়ার জায়গা। মানে ও খুব একটা ভাইলেন্ট, ও খুব একটা না, ও ভাইলেন্ট পাগল ছিল না, মানে পাগল হয়ে গেছিল, মানে ওর মাথাটা ঠিক মতো কাজ করতো না, কিন্তু কাউকে অ্যাটাক করা বা এরকম ধরনের কিছু করতো না। তো ওর ওখানে দয়া পাগল বলে নামই হয়ে গেল। এবার দয়ারামের পরে তারপরে এরকম পরপর ইনসিডেন্ট শুরু হলো। ইনসিডেন্ট শুরু হলো মানে কি, যে গার্ডদেরকে কেউ অ্যাটাক করছে, মানে গার্ডরা বলছে যে এরকম ওরা নুপুরের আওয়াজ শুনতে পায়, হাসির আওয়াজ শুনতে পায়, এবং তারপরে কে যেন ওদেরকে ডেকে নিয়ে যায়। এবং ডেকে নিয়ে যাওয়ার পরে যখন মুখটা সামনে দেখে, তো সেই সাংঘাতিক একটা বিভৎস মুখ দেখে, লম্বা লম্বা দাঁত, মানে একটা হরবল হরবল জিনিস। এবং তারপরে আর ওদের কিছু মনে থাকে না। কিন্তু কেউই দয়ারামের মতন পাগল হয়ে যায়নি, সকলে মানে কেউ মারা যায়নি, কেউ পাগল হয়ে যায়নি, সকলে লেগেছে, মানে বেশ ভালোভাবে লেগেছে। কিন্তু তাতে কি হলো, আস্তে 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 গার্ডরা চাকরি ছাড়তে শুরু করলো। মানে বেশি পয়সা দিয়েও কোম্পানি ওখানে গার্ড রাখতে পারছে না। এবার কোয়ারির গোডাউনে তো গার্ড রাখতে হবে, সকালবেলা লোকজন থাকে, কেউ সন্ধ্যের বেলার পরে ওখানে থাকতে চায় না। এই ঘটনাটা এবার কি হলো, আর একটাও গল্প শুরু শুরু হলো ওখানে, যে কোন একটা নতুন বউ ছিল, সে ওরকম ওখানকারই একটা আদিবাসী মেয়ে, অবভিয়াসলি সেই জন্য জঙ্গল পাহাড়ে ঘুরতে তার কোনো অসুবিধা ছিল না। সেরকম বিয়ের পরে একবার নাকি সন্ধেবেলা না রাত্রিবেলা এরকম ঘুরতে বেরিয়েছিল, মানে জেনারেল ঘুরছিল, বা মানে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিল, কিছু একটা হয়েছিল, এবং ওকে কোনো একটা জিনিস অ্যাটাক করে ও একটা অদ্ভুত একটা জিনিস হয়ে যায়, মানে কি বলবো, ভ্যাম্পায়ার ওয়্যারউলফের মতন একটা রক্তচোষা মতন একটা জিনিস হয়ে যায়, ঠিক শাকচুন্নি পেতনি যাই বলো, যাই বলে সেরকম হয়ে গেছিল। এবং ওর মানুষের রক্ত চলছে, এটা একটা ওখানে চলতি গল্প হয়ে গেল। এবং এটা চলার পরে 2 বছর ধরে ওরা লোকই পাচ্ছে না ওখানে রাখার জন্য, মানে ওরা অনেক লোককে নিয়ে আসে, অনেক লোকে চাকরির জন্য আসে, কিন্তু ওই জায়গার নাম শুনলে কেউ চাকরি করতে যেতে চায় না। জায়গাটা পুরো হান্টেড। এদের লসও হচ্ছে, মানে কাজের বেশি কাজ করাতে পারছে না কোয়ারিতে, যে গোডাউনে বেশি জিনিস রাখলে তো চুরিও যেতে পারে। তো তখন এবার এই 5 জনের তো মনে হয়েছে যে এর থেকে ভালো অ্যাডভেঞ্চার হয় না, আমরা এখানেই যাব। যাই হোক, সেই সব করে টোরে ওরা এই গল্প টল্প শুনে টুনে ভীষণ ইন্সপায়ার্ড হয়ে গিয়ে আম, তাজমহল হিলস পৌঁছালো।
কলকাতা থেকে। 5 জন প্লাস এই 3 জন। রাজমহল হিলস পৌঁছানোর পর আম, ওখানে মানে ওখানে আমার দাদুর এক ভাই থাকতেন, মানে কেউ না কেউ ওখানে সবসময় থাকতেন বাড়ি, মানে একজন। তো সে তো বলে দিল যে কোথায় কোথায় ছেলেরা যেতে পারবে দেখার জন্য, কোন মাইন্স দেখতে যাবে, কবে যাবে, কটা লোক যাবে, সমস্ত কিছু ঠিক করে দিল। এদের তো সাহসে কুলাচ্ছে না বলার জন্য যে ওরা ওই ভূতের জায়গায় যাবে। তো কাকা, মানে কাকা ছিলেন, হ্যাঁ, একজন একটু গলা তুলেছিল যে আমরা ওইখানে যাব বলে, কাকা এমন তাকালেন যে একবারে তার তো প্যান্ট খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। তখনকার দিনে দেখো এই জিনিসটা ছিল, একটা রেসপেক্ট ছিল বড়দের জন্য, কথা শোনার একটা ব্যাপার ছিল, ভয় পাওয়ার ব্যাপার ছিল। তো ওরা মন খারাপ করে ফেললো যে আর আমাদের যাওয়া হবে না, এই কদিন আমরা আছি। কি মন খারাপ হচ্ছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, মানে মাইন্স গুলো খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর ওদের জন্য। একটা ওয়াইল্ড বন্য, মানে খুব, মানে একটা, মানে দারুণ একটা ব্যাপার। পাহাড় আছে, জঙ্গল আছে, নতুন নতুন মানুষ আছে, আদিবাসীরা খুব ইন্টারেস্টিং লোকজন হয়, তারা মজারও হয়। তো এই দিয়ে ওরা বেশ এনজয় করছিল, এরকম না এনজয় করছিল না, বেশ ভালোই এনজয় এনজয় করছিল, দেখছে টেকছে, মানে ঠিক মকা খুঁজছে যে কখন একটু কাকাকে মাসাজ করে, একটু অয়েল মাসাজ, একটু বাটার করবো, যে একটু একদিনের জন্য যেতে দাও প্লিজ প্লিজ প্লিজ, একদিনের জন্য যেতে দাও প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু বলার চান্স পাচ্ছে না। তো কোনো একটা ব্যাপারে কাকা টেলিগ্রাম পেলেন যে ওনাকে কলকাতা যেতে হবে, মকা এসে গেল। তো কাকা বলে দিয়ে গেলেন ম্যানেজারকে যে আমি 4 দিনের মধ্যে চলে আসবো, 4 কি 5 দিনের মধ্যে চলে আসবো, এরা এই সব জায়গায় যাবে, আর ওখানে ভুলেও যেন না যেতে দেওয়া হয়। হুম, তুমি 16 বছর 17 বছরের ছেলেদেরকে বা মেয়েদেরকে বলেছো যে ভুলেও যেন ওখানে না যেতে হতে পারে, একবার না করে দেখো, ব্যাস সেই কাজটা করতেই হবে। 16 বছর 17 বছর বলছি কেন, আমাদেরকেও বলে দেখো না যে এই কাজটা করো না, আমরা করবোই করবো, দরজা খুললো না খুলবোই খুলবো, ওখানে যেও না, যাবোই যাবো। হ্যাঁ, নলে কি ভূতের গল্প হয়, না তোমার ভূতের সিনেমা হয়, কোনটাই হয় না। তো ওরা তখন ম্যানেজারের পেছনে পড়ে গেল, ম্যানেজারকে ম্যানেজারকে কাট করে ফেললো, ওই আর কি বাটার 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 করে বললো যে কাকা আসার আগে আমরা ঘুরে চলে আসবো, কাকাও জানতে পারবে না, কিচ্ছু হবে না। ম্যানেজার তো বলছে আমার চাকরি চলে যাবে, এরকম আপনারা করবেন না, আপনারা আমার রেসপন্সিবিলিটি, ইত্যাদি ইত্যাদি, মানে রেসপন্সিবিলিটি মানে উনি যেরকম ভাবে বলেছেন বলেছেন। ওরা বলেছিলেন আপনার হাতে পায়ে ধরছি, মানে যার কাছে কাজ করে তার ছেলেরা হাতে পায়ে ধরছে, তো তখন এটা একটা একটু অন্যরকম ব্যাপার হয়ে গেল। তো তখন উনি আর কি করেন, উনি বেশ একটু, মানে দুঃখ পেয়ে, একটু ভয় পেয়ে, বা একটু গলেও গেছিলেন, আরো 4টে লোক দিয়ে পাঠালেন, বললেন যে তোমরা 2 দিনে চলে আসবে, 4 দিন না 2 দিনে চলে আসবে। মানে এরা তো জানে ওরা 2 দিনে আসবে না, এরাও তো সেরকম পার্টি। তো এরা গেছে, এবার ওখানে ওটা আরেকটু রিমোট এরিয়াতে, কোয়ারিটা আরেকটু রিমোট এরিয়াতে। এবার ওখানে কি আছে, ওখানে গোডাউনটা আছে, কোয়ারিটা আছে, ধরো কোয়ারিটা এখানে নিচে, মানে পাহাড়ের গা কেটে 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 পাথর বেরোয়, তো কোয়ারি হচ্ছে তাই। কোয়ারি আছে তো ওই সেরকম খাদ মতন হয়ে যায়, কোয়ারি আছে। এবার কোয়ারি থেকে খানিকটা দূরে গোডাউন আছে, মানে যাতে জিনিসপত্র নিয়ে যাওয়া যায়, একটা রাস্তা আছে যাওয়ার জন্য। এবং ওটার থেকে আর একটু ওপরে উঠে একটা বাড়ি আছে, সেই বাড়িটা বেশি বেশি, মানে বিরাট বড় বাড়ি চিন্তা করুন না, ছোট বাড়ি আছে, এখানে 2টো ঘর, একটা মোটা একটা বসার ঘর, খাওয়ার ঘর, যাই বলো, রান্নাঘর টাইপের একটা ঘর, এরকম 3টে ঘর, আর বাথরুমের কোনো বালাই নেই, বাইরে চান করতে হয়। আর বাথরুম ইজ নেচার। তখন ওখানে কোনো বাথরুমের কোনো ব্যাপার ছিল না। এইটা হচ্ছে ওদের গেস্ট হাউস, এখানে থাকতে হবে। ও, এবার তো এরা পৌঁছেছে, খুব ইন্টারেস্টেড, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আর জায়গাটা খুব রিমোট, মানে খুবই শুনশান জায়গা, মানে রাত সন্ধেবেলা কাজ শেষ হয়ে যাওয়ার পরে লোকজন যখন গ্রামে চলে যায় তখন ওখানে আর কেউ নেই, ওই গোডাউনটা খালি পড়ে আছে এবং তার উপরে ওই ঘর, ব্যাস। তো এই 8 জন আর প্লাস আরো 2-3 জন যারা এসেছিল তারা মিলে ওইখানে থাকা শুরু করলো। প্রথম দিন রাত্রিরে তো খাওয়া দাওয়া রান্না টান্না করে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু সেরকম কিছু ওদের ফিলিং হয়নি।
বা ওরা কিছু শুনতে পায়নি বা কিছু সেরকম ওরা দেখতে পায়নি। তো পরের দিন আমার সুন্দর সকালবেলা হয়েছে, যখন তখন ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে গোডাউনটাতে গেছে, গিয়ে দেখেছে বিশাল বড় গোডাউন, মানে বিশাল বড় গোডাউন, মানে 5 জন 7 জনও তুমি চারিপাশে ছড়িয়ে গেলে কেউ কাউকে দেখতে পাবে না, এত বড় একটা জায়গা, প্লাস ওখানে উঁচু 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 করে স্টোনস রাখা আছে, ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার। আর তার পেছন দিকেই জঙ্গল আর পাহাড়, আর কিছু নেই। ভীষণ সুন্দর কিন্তু ওয়াইল্ড, মানে একটা বন্য ভাব আছে চারিদিকে। তো সেদিনকে সন্ধেবেলা থেকে আওয়াজ শুনছে সকলে, মানে এরকম খুটখাট এরকম আওয়াজ হচ্ছে, একটু মনে হচ্ছে যেন কেউ নুপুর পরে হেঁটে যাচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। ছেলেরা বেরোতে চাইছে কিন্তু এরা বেরোতে দেয়নি, যে বডিগার্ড ছিল এবং যারা, তারা বলছে না 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 না, কোনো কারণেই বেরোতে দেওয়া হবে না, তোমরা তো বেরোবেই না, আর যেই বেরোক না বেরোক তোমরা বেরোবে না। তো সবাই বলেছে আমাদের যদি বাথরুম যেতে হয় আমরা কি বলবো, না আমরা যাবো তোমাদের সঙ্গে বাথরুম গেলে, মানে ওরাও ভয় পাচ্ছে যে এরা যদি, এদের যদি কিছু হয় তখন কি হবে। আর মাঝে মাঝে ওই যে দয়া পাগল যে আছে, সে ওরকম ঘোরাঘুরি করে, সেও মাঝে মাঝে রাত্রিবেলা ওরকম উল্টো পাল্টা কথা বলে, তার কথাও শোনা যায়। এবার গোটা জায়গাটা ফাঁকা, কোনো আওয়াজ নেই। তার মধ্যে যদি উম, পাগলও না হয়, আমার মতনও যদি লোক হয়, মানে ধরো আমি যদি পাগল না হই, তোমাদের যদি মনে হয় যে আমি পাগল নই, আমিও যে এরকম গল্প বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটি, তাহলে লোকজনের ভয় লাগবে, এরকম অন্ধকার জায়গায়। সো সেই রাত্রিটাকে ওদের বেরোতে দেয়নি। পরের দিন রাত্রিরে এদের মানে ইগোতে লেগে গেছে, এরা বলেছে না তোমরা বললেই হবে, আমরা এত বড়, আমরা মানে বীর হনুমান টাইপের, আমরা বেরোবোই বেরোবো। তো ওরা সন্ধ্যেবেলার পরে গিয়ে গোডাউনে ঢুকেছে, মানে বুদ্ধি দেখো, বুদ্ধি চিন্তা করে, মানে বুদ্ধি চিন্তা করে কি হবে, সব 16 17 18 বছর তো বুদ্ধি ওরকমই হয়, হাঁটুতে থাকে বুদ্ধি। তো বুদ্ধি এরকম হয়েছে যে ওরা গোডাউনে থাকবে, গোডাউনের মধ্যে থেকে দেখবে যে কি আছে কি নেই, বুঝতে পেরে যাবে, এ ওখানে লুকাবে, ও ওখানে লুকাবে, যাই হোক ঘুরবে টুরবে, এরকম করে করেছে। মানে এরা যতটা পেরেছে ওদের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করেছে, টর্চ টর্চ নিয়ে ওরা গেছে টাছে, কিন্তু সেই উম, এরকম দেখা দেখার মধ্যে একজন, মানে ছেলেগুলোর মধ্যে না কিন্তু যারা গেছিল তাদের মধ্যে একজন অ্যাটাক্ট হয়েছে, মানে অ্যাটাক্ট হয়েছে, মানে তার মনে হয়েছে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এবং সে এরকম আওয়াজ শুনেছে এবং কিছু দেখেনি, কিন্তু তার মনে হয়েছে যে তার কানের কাছে এসে কেউ এরকম করে হেসেছে। এটা মনের ভুল না ও সত্যি সত্যি শুনেছিল আমি জানি না। এবার পরিবেশেরও একটা আসার হয়, পরিবেশেরও একটা ব্যাপার হয়, মানে একটা এমন একটা পরিবেশে এসে গেলে তোমার মনে হচ্ছে যে তুমি শুনছো, এরকম হতে পারে। তো যাই হোক, এটাতে প্রচুর চিৎকার চাচমির করেছে, তাতে সবাই বেরিয়ে এসে ভয় টয় পেয়েছে, পেয়ে আবার সব ঘরে ঢুকে গেছে। সবার মানে বীরত্ব ওখানেই শেষ। পরের দিন সকালবেলা যিনি ছিলেন বডিগার্ড, তিনি বলেছেন যে এবার বাড়ি যেতেই হবে, 4 দিন হয়ে গেছে, কাকার আসার সময় হয়ে গেছে, এবার কাকা আসলে মানে সাংঘাতিক ব্যাপার হবে। তো তখন তখন বলছে ঠিক আছে আমরা চলে যাবো, বাট একটু চলো ঘুরে আসি, ঘুরে তারপরে আমরা এখান থেকে বেরোবো, বেশিক্ষণ তো লাগবে না ওখানে পৌঁছাতে, আমাদের একটু সকালবেলা গ্রামে টামে ঘুরবো। এবার যে উম, মানে যে রান্নার লোক গেছিল, সেও তোমার বিহারের লোক, ইন দ্য সেন্স লাইক সেও আমার দাদুর বাড়িতে কোনো না কোনো জায়গায় অনেক দিন ধরে তোমার রান্না টান্না করতো। আমি তার নামটাও লিখে রেখেছিলাম কিন্তু আমি ভুলে গেছি তার নামটা কি। যাই হোক, তার যে হেল্পার ছিল সে তার উম, ভাইপো ছিল, তার ভাইপোকে নিয়ে এসেছিল হেল্পার হিসাবে। সেই ভাইপোর নামটা আমার মনে আছে, ওনার নাম ছিল যদু। হুম। সেই যদু গেছিল কিছু একটা করতে, বাথরুম টাথরুম করতে, কিছু একটা করতে গেছিল। সে একটা নূপুর পেয়েছে, হ্যাঁ, একটা মেয়েদের পায়ের মল যেরকম হয় পেয়েছে। তো সেটা নিয়ে এসছে, নিয়ে এসে যে বডিগার্ড ছিল তাকে দেখিয়েছে, তাকে দেখিয়ে বলছে যে দেখো কালকে যে এই যে আওয়াজ টাওয়াজ হলো, কিন্তু ভূতে কি নূপুর ফেলে যাবে, ভূতে কি নূপুর পরে? বডিগার্ড বলে যে না, ভূতে তো নূপুর, ভূতে নূপুর পরে কিনা আমি জানি না, আমি তো কোনোদিন ভূত দেখিনি, বাট নূপুর কোত্থেকে আসলো, হয়তো আশেপাশে কোনো মেয়ে তাদের কাছ থেকে হয়েছে। তো ওরা আদিবাসীদের গ্রামে গেছে, ওদেরকে দেখিয়েছে। এবার ওরা যেরকম গয়না পরে আদিবাসীরা, এইটা ওরকম নয়, ওরা এরকম মোটা তোমার গোল মতন সিলভারের জিনিস পরে পায়। হ্যাঁ। ও, আর এটা হচ্ছে তোমার ওই ঝুমঝুমি নূপুর, যাতে আওয়াজ হয় পড়লে পরে। হুম, যেটা তোমার ওদের ওখানে পাওয়া যায় না।
তোমার বলছে এটা কার হতে পারে, এটা কি, কে ফেলে দিয়ে গেছে, এরকম গেছে। তো যাই হোক, তো ছেলেরা যখন ফিরেছে তখন ওই বডিগার্ড বলেছে যে এটা পেয়েছি। ব্যাস, ছেলেরা তো সবাই ডিটেকটিভ হয়ে গেছে, সকলেই শার্লক হোমস হয়ে গেছে তখন। তখন সবাই বলেছে না, কোনো ভূত নেই, এটা নিশ্চয়ই মানুষের কারবার, কিছু একটা আমাদের দেখতে হবে। কি করে দেখবে? তো সবাইকে ধরে বলেছে যে আমরা আবার রাত্রিবেলা এরকম সবাই মিলে একসাথে করব, দেখি কে কি করে, কে কিরকম হয়, কি হচ্ছে এখানে। ওদের তখন একটা সেন্স অফ হয়ে গেছে যে আমাদের গোডাউনে এরকম হচ্ছে। নুপুর যখন পাওয়া গেছে তখন এর পিছনে নিশ্চয়ই দুষ্কৃতিকারীদের হাত আছে, এরকম একটা তখন বুঝতেই পারছো দেশে তখন স্বাধীনতার জন্য নিউজ পেয়ে লোকজন লড়ালড়ি করছে। এটা ঠিক ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরের ঘটনা। না সরি, ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরের ঘটনা না, ভুল বললাম, আই এম ভেরি সরি। ওয়ার্ল্ড ওয়ার 2-এর পরের ঘটনা, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 জাস্ট শেষ হয়েছে। তো সেই ব্রিটিশ ফিটিশ সৈনিকদের সাথে আমেরিকান সৈনিকদের সাথে দেখা টাকা হয়েছে এই বাচ্চা কাচ্চাদের। তো তখন তারা সেই রকম একটা ইয়েতে বকছে যে দেশকে স্বাধীন করতে হবে, আমরা ভীষণ বীর পুঙ্গব টাইপের। তো ওরা বলেছে এটার পেছনে কি আছে আমাদের দেখতে হবে। তো ওরা রাত্রিবেলা ওয়াচ সিস্টেম বসেছে সকলে মিলে। এবার আর আলাদা হয়ে যায়নি, এবার সবাই মিলে চেষ্টা করছে দেখার কি হচ্ছে, কোথায় হচ্ছে। একটা বেসিক্যালি একটা ভান্টেজ পয়েন্ট, মানে ধরো একটা ওপরের জায়গা থেকে ওরা গোডাউনটাকে দেখার চেষ্টা করছে, বুঝেছো, যে গোডাউনের আশেপাশে কি হয়। অ্যান্ড অ্যাজ লাক উড হ্যাভ ইট, দে ওয়ার রাইট। দে ওই যে ট্র্যাপটা ওরা করেছিল, সেই ট্র্যাপে একটা মেয়ে ধরা পড়ে। হ্যাঁ, এবার মেয়ে ধরার পড়ার পরে দুটো লোকও ধরা পড়ে ওর সাথে। এবার কি গল্প? গল্প অনেক বড়। গল্প হচ্ছে যে আমাদের এই গোডাউনে 25-26 বছর ধরে একজন ভদ্রলোক কাজ করতেন। সেই ভদ্রলোকের নাম হচ্ছে বংশীধর। হুম, বংশীধর 20 বছর বয়সে এসছিলেন এবং তিনি প্রায় তখন তার বয়স প্রায় 40-এর কাছাকাছি। তখনও তিনি কাজ করছেন এখানে 20 বছর বয়স, মানে 40 বছর বয়স অবধি উনি কোনো বিয়ে টিয়ে করেননি। তারপরে ওনার বাড়ি থেকে লোক দেখেছিল না, ওনার নিজের পছন্দ হয়েছিল আমি জানি না, কিন্তু উনি একটা খুব ইয়াং মেয়েকে বিয়ে করেন। মানে ওনার যখন 40-42 বছর বয়স, তখন উনি যাকে বিয়ে করেন তার বয়স 18। বিয়েটা করে তাকে এখানে নিয়ে আসে বউকে। এবং বউয়ের আর কেউ ছিল না, বউয়ের একটা ভাই ছিল, বোধহয় বউয়ের বয়সী বা বউয়ের থেকে ছোট, তাকেও নিয়ে আসে, দুজনকেই নিয়ে আসে। এবং বংশীধর যে যে মানে বলতে পারো হেড অফ দ্য গার্ডস ছিল, কারণ অতদিন ধরে কোম্পানিতে কাজ করতো। সে তখন আস্তে আস্তে চুরি চামারি করতে শুরু করে। এবার নতুন বউ, তারপরে বয়স কম, এবার ওর স্যালারিতে তাকে খুশি রাখতে পারছিল না। তো উনি উনি টাকা পয়সা চুরি করতে শুরু করেন। কি করে টাকা পয়সা চুরি করতে শুরু করেন? ওই যে গোডাউনে যারা আসতেন, তখন তো এত মানি ব্যাগ ওয়ালেট টলেট ছিল না, ধুতিকে গেজের মধ্যে টাকার পয়সা নিয়ে আসতেন। এবার তখনকার দিনে যদি তুমি গোটা টাকা থেকে একটা টাকাও নিতে, সেটাও অনেক টাকা, মানে একটা টাকাও তখন অনেক টাকা ছিল। হ্যাঁ, তো ও ওরকম একটা টাকা করে ওরকম কম কম চুরি করতে শুরু করলো। এবার কম কম চুরি করতে করতে মানুষের কি হয়, মানুষের লোভটা বাড়তেই থাকে, আর বউয়েরও ডিমান্ড বাড়তেই থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে মানে খানিকটা নিজের প্ররোচনায়, খানিকটা বইয়ের প্ররোচনায় ওর পয়সা করি বেশি চুরি করতে শুরু করে। এবার যাদের কাছ থেকে চুরি করছে তারাও তো বুঝতে পারছে, কিন্তু তারা হাতে নাতে ওকে কখন ধরেনি, তো কারো কোনো লোককে এরকম দোষারোপ করবে না। সত্যি কথা বলতে গিয়ে আমার দাদুরা যে বিজনেসটা রান করতো তারা খুব সৎ এবং ভালোভাবে রান করতো, কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি এবং লোকজনকে বিশ্বাসও করতো, সেইভাবেই রান করতো যে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো। এবার হলো কি, ওনাদের যে ম্যানেজার, যে ফাইন্যান্স ম্যানেজার ছিলেন, মানে যিনি সমস্ত অ্যাকাউন্টস দেখতেন, তিনি মাঝে মাঝে এইসব জায়গায় যেতেন লোকজনকে স্যালারি দেওয়ার জন্য, কারণ তখন তো স্যালারি ব্যাংকে হতো না, হাতে হাতে টাকা দেওয়া হতো ওয়ার্কার্সদের। এবার উনি অনেকটা টাকা নিয়ে গেছেন। এবার ওনার টাকা চুরি করতে গিয়ে বংশীধর হাতে নাতে ধরা পড়ে। হুম, উনি বিচক্ষণ মানুষ ছিলেন, ধরে ফেলেছে মানে হাতে নাতে। তখন ধরে পড়ার পরে উনি অনেক সরি সরি মানে অনেক ইয়ে করেছে, ক্ষমা চেয়েছে, এ করেছে ও করেছে। বাট উনি বলেছেন না, এরকম লোককে আমি রাখবো না, মানে এরকম লোককে আমরা কোম্পানিতে রাখবো না। তোমাকে এত বিশ্বাস করি, তুমি এরকম 25-27 বছর কাজ করছো, কিন্তু তুমি এরকম এরকম আমাদের সাথে কেন করলে? তোমার যদি অসুবিধা থাকতো পয়সার, আমাদের বলতে পারতে, তাহলে আমরা তোমাকে পয়সা দিতাম। তো যাই হোক, এইসব শুনে করে ওকে বের করে দিয়েছে, কোম্পানি থেকে বের করে দিয়েছে।
দেখো কোম্পানি থেকে বের করার সময় কিন্তু ওকে খানিকটা পয়সা দিয়েছিল, মানে সেই মাসের স্যালারি ট্যালারি কিছু ওকে কিছু পয়সা দিয়েছিল। কিন্তু ওই যে যা হয় এখন, পয়সা চুরি করে করে ওদের খরচা বেড়ে গেছে আর খরচা চলছে না, সেই পয়সাটা শেষ হয়ে যাওয়ার পরে বংশীধরের বউ এবং বংশীধরের শালা একটা সাংঘাতিক প্ল্যান বানায় যে বংশীধরের বউ ভূত হয়ে লোকজনকে ভয় দেখাবে। তাতে কি হবে? তাতে গাছরা ভয় পাবে, ভয় পেয়ে চাকরি ছেড়ে দেবে, ওরা কোনো কাজ পাবে না। তাহলে ওদের বংশীধরকে আবার চাকরিতে রাখতে হবে, কারণ একমাত্র ওই আছে যে ওখানে বিনা ভয়ে চাকরি করতে রাজি আছে। তো 6 মাস 7 মাস ওরা এটা চালায়। 6 মাস 7 মাস চালিয়ে দেখে যে কোম্পানি তাতেও রাজি হচ্ছে না। কোম্পানি বলে যে তুমি চুরি করেছো, তোমাকে রাখবো না, আমি গার্ড পাই বা না পাই তোমায় রাখবো না। প্ল্যান ফেল। তখন কি হবে? তখন ওরা বুঝতে পারে যে গোডাউন যদি খালি থাকে, তাহলে গোডাউন থেকে যদি আমরা পাথর চুরি করি, তাহলে পাথরটা চুরি করে যদি ব্ল্যাক মার্কেটে বিক্রি করি আমরা, তাহলেও তো পয়সা পাবো। আমাদের কি কাজ? গোডাউন থেকে গার্ডগুলোকে বাইরে রাখা, রাত্রিবেলা যাতে কোনো গার্ড বা কোনো লোক এখানে না আসে। তো ওরা এই নাটকটা প্রায় 2 বছর চালিয়ে গেছিল, কিন্তু এখানে এসে ধরা পড়ে গেছিল। এতগুলো লোক গেছিল, ওরা ধরে ফেলেছে। তো ব্যাপার হচ্ছে এটা ধরতে ধরতে তো দিন শেষ হয়ে গেল, পরের দিন এসে গেল। হ্যাঁ, কাকা কাকারও তো মানে ইয়ে শেষ, কি বলে, কাকা তো বুঝতে পেরে গেছে যে ওরা ওখানে নেই। কাকা তো চলে এসছেন পরের দিন সকালবেলা। কাকা চলে এসে তখন কাকা চলে এসে তখন খুব রাগারাগি করতে শুরু করেছেন, রাগারাগি করতে শুরু করে দেখেছেন যে এটা হয়েছে। তো তখন আর কাকা কিছু বলেনি, মানে কাকাও বুঝতে পেরেছে কি ব্যাপার। তো কাকা তখন বলেছে যে তোমরা যেটা কাজ করেছো ঠিক করোনি, কিন্তু যেহেতু তোমরা এত বড় একটা জিনিস আমাদের হেল্প করেছো সলভ করার জন্য, ঠিক আছে, তোমাদেরকে আমরা আরো একটা রাত এখানে থাকতে দেবো। এবার বংশীধরের ছেলে, মানে বংশীধরের বউ আর তার শালাকে নিয়ে কাকা এবং কিছু লোক চলে গেছে। এবার তো প্রবলেম সলভ, ভূতের প্রবলেম সলভ, ওখানে আর কোনো ভয় নেই। এবার মজা করো, ইয়ে করো। তো সেই দিনকে সকাল থেকে বেশ এরা মজায় মজা আছে যে রাত্রিবেলা এবার ওরা বাইরে থাকবে, মানে এতদিন তো ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকতে হচ্ছে, তো রাত্রিবেলা বাইরে থাকবে। তো ওরা রাত্রিবেলা, বুঝতেই পারছো তোমরা, গল্পটা এখনো শেষ হয়নি। ওরা রাত্রিবেলা বাইরে ছিল। এবার রাত্রিবেলা বাইরে বেশ মজা করে আগুন টাগুন জ্বালিয়ে বেশ মজা টজা করে ইয়ে করছে, মানে মজা করছে। ওরা বাইরে থাকবে, রাত্রিবেলা ঘুমাবে, আকাশ দেখবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার হঠাৎ এই সব করতে করতে হঠাৎ ওই যে দয়া পাগলা বলেছিলাম না, সে দৌড়ে ওদের কাছে চলে এসছে, এসে কাঁপতে শুরু করেছে, কাঁপতে শুরু করে বলে ওদেরকে বলছে, চলে যাও চলে যাও চলে যাও, এখান থেকে চলে যাও, আসছে, ও আসছে, কিন্তু ও কিন্তু সব নিয়ে নেবে, কিন্তু কিন্তু কামড়ে দেবে, ও কিন্তু কামড়ে দেবে, ও তো কিন্তু আঁচড়ে দেবে, চলে যাও চলে যাও চলে যাও, এখান থেকে চলে যাও তোমরা। তো ওরা বলছে, এই তুই এরকম করছিস কেন, তুই এরকম করছিস কেন, ভূত তো ধরা পড়ে গেছে, ভূত তো ধরা পড়ে গেছে। তখন একটা গার্ড, মানে তখন যারা লোকজন ওখানে ছিল তাদের মধ্যে একটা গার্ড তখন বলছে কি, "উম, স্যার একটা কথা বলবো, দয়া যখন পাগল হয়েছিল তখন কিন্তু বংশীধর কাজ করছে, বংশীধর কিন্তু তখন ধরা পড়েনি।" ওরা বলছে, কি কি বলছো তোমরা? বলছে, হ্যাঁ, দয়ার যখন এরকম হয়েছিল তখন কিন্তু বংশীধর ধরা পড়েনি, দয়ার হওয়ার পরে বংশীধর ধরা পড়েছে, আমাদের ওটা খেয়াল হয়নি তখন। এবার তো ওদের প্রচন্ড ভয় লাগছে, ওরা তো বুঝতে পারছে না কি হবে। এবং তারপরে কি হলো, ওরা যেখান দিয়ে বসছিল তার ঠিক খানিকটা দূর থেকে ওরা এরকম আস্তে 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 একটা আওয়াজ শুনলো, কেউ হেঁটে যাচ্ছে, কারোর চুড়ি একটু আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, একটু নুপুর, একটু হালকা হাসির আওয়াজ চারিদিকে ভেসে যাচ্ছে। আমার মামা এবং তার ভাইরা ওখানে ট্রান্সফিক্সড হয়ে বসেছিল, কারণ ওরা তো অকুত ভয় হয়ে গেছিল যে কোনো ভূত নেই, দের ইজ নো ভূত, যে ভূত সে যে ঘুরছিল তাকে তো ধরে নিয়ে গেছে। এটা কি ছিল? বনদেবী দেখা করতে এসেছিল, জানতে পেরে যে অ্যাকচুয়ালি যার ধরা পড়ার সে ধরা পড়ে গেছিল। ভয় তো লেগেছিল ওদের। পরের দিনই আবার পত্রপাঠ, বিদায়, হেডকোয়ার্টার্স এবং সেখান থেকে বাড়ি। কিন্তু এই ঘটনাটা আমার মামার মনে খুব দাগ কেটেছিল, যে খানিকক্ষণের জন্য ওদের মনে হয়েছিল যে ওরা ঠিক ধরেছে, কিন্তু হয়তো কোনো স্পিরিট ছিল ওই জায়গাটাতে। কারণ একটা স্পিরিটের গল্প আমি আগে বলেছি এই জায়গাটা নিয়ে, তোমাদের অনেকের মনে আছে হয়তো, হয়তো নেই। সো রাজমহল জায়গাটাতে অনেক কিছু ছিল।
এই ছিল আমার লাস্ট থার্ড এবং লাস্ট গল্প। আই এম সরি, আমি একটু বেশি টাইম নিয়ে গল্প বলেছি তোমাদেরকে। আমি ক্ষমা চাইছি যদি তোমাদের দেরি করিয়ে দিয়ে থাকি। আশা করি তোমাদের যাদের যাওয়ার ছিল তোমরা গিয়ে কাজ টাজ করে নিয়েছো, এবং যারা বসে আছো শোনার জন্যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যদুর কাকা ছিল, ওর নাম ছিল রামকিষণ। আচ্ছা আচ্ছা, ওকে। কাকা, ওকে। অর্ক বলছে যে যদুর কাকা ছিল, ও শুনেছে গল্পটা। আশা করি তোমাদের ভালো লেগেছে গল্পগুলো আজকে। ইন্দ্রাণী, আই হোপ ইউ আর ফিলিং বেটার। আমি ভয় দেখানোর চেষ্টা করিনি, বাট তোমাদেরকে একটু অ্যাডভেঞ্চারাস নতুন ধরনের গল্প শোনানোর চেষ্টা করেছি আমার জীবনের থেকে। পুরনো গল্প, পুরনো দিনের শোনা গল্প। আশা করি তোমাদের ভাল লেগেছে। তো এখানেই শেষ করি। থ্যাংক ইউ সকলে ধৈর্য ধরে আমার গল্প শোনার জন্যে। পরে যারা শুনবে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমি সরি, একটু বিজি চলছি বলে তোমাদের সবাইকে আনসার করতে পারিনি, কিন্তু আমি তোমাদের সকলের কমেন্টস পড়ি এবং আমি আনসার করব একটু টাইম নিয়ে। আমার একটু লাইফটা একটু বিজি চলছে, একটু বেশি ট্রাভেল চলছে, সেই জন্য আমি নেক্সট উইকেও আসতে পারবো না। আমি নেক্সট উইকে ট্রাভেল করছি, তারপরের উইকে আসবো। আর যারা ইউটিউবে দেখবে তাদেরকেও বলে দিই থ্যাংক ইউ সো মাচ দেখার জন্যে, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অ্যান্ড জয়েন আওয়ার গ্রুপ, এবং আরও লোকে লাইভ করতে এসো। ভালো লাগছে, গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের কেমন লাগছে, তোমরা নতুন যারা এসছো প্লিজ জানিও আমাদের লাইভ কেমন লাগছে। অন্য কিছু কিছু আমরা আর কি করতে পারি জানিও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড বাই বাই। সকলে ভালো থেকো, উইকেন্ড খুব ভালো কাটুক, নতুন উইকও খুব ভালো যাক সকলে। টেক কেয়ার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.